নিঝুম ঘরের মধ্যে পায়চারি করছে। এই ধীতি সে কখন বলল আসছে, এখন অব্দি এলো না। কি করছে ওরা ওখানে? নিশ্চিত মজা করছে অনেক। না, নিঝুমে এত অস্থিরতা সহ্য হচ্ছে না। মাথা ধরছে। প্রথমে এক কাপ চায়ের খোঁজ করতে হবে, এরপর যেতে হবে ছাদে, সবার সাথে আড্ডা দিবে ভেবে ওর না গায়ে জড়িয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। কিন্তু সে কি আর জানতো দরজার ওপাশে দাঁড়ানো আছে শান্ত মশাই। দরজার সামনে দাঁড়িয়ে উনি ভাবছেন দরজা করা নাড়বেন কিনা। ভেবে দরজা করা নাড়ার জন্য হাত যখনই বাড়িয়ে দিলেন, অমনি দরজার বাড়ি খেয়ে তার নাজেহাল অবস্থা। নিঝুম হকচকিয়ে গেল। শান্ত কপালে হাত দিয়ে আছে, তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বলো, আরে আরে, খুব লেগেছে নাকি? অশান্ত ঠিক আছেন আপনি? হ্যাঁ আছি। এভাবে দরজা খুলে কেউ? মনে হচ্ছিল ভূমিকম্প চলে এসেছে। ইস, আমি সত্যি দেখতে পাইনি। আর আপনি দরজার বাইরে দাঁড়িয়ে কি করছেন? এটা কি দাঁড়ানোর জায়গা? তোমাকে নিতে এসেছিলাম তাই দাঁড়িয়েছিলাম। আর আমি জানি তুমি ইচ্ছে করে এমনটা করেছো। বিশ্বাস না করলে আবার এসে এখানে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে আবার দরজা খুলবো। তারপর? তারপর আর কি, এবার খুব জোরে দরজা খুলবো, একদম আপনার কপাল ফাটিয়ে দিব। তখন বলবেন হ্যাঁ ইচ্ছে করেই এমনটা করেছি, আর আমি ওর সম্মতি জানাবো। কি বললে? আপনার মাথা। চা কোথায় পাবো বলতে পারেন? আশ্চর্য কথা, আমি কি করে জানবো? এই তুচ্ছ খবর রাখেন না তো কি রাখেন? দেখি সরুন দেখি সামনে থেকে। বলে শান্তর পাশ বেয়ে দূর তো চলে গেল। শান্ত বুঝতে সময় লাগলো জশমিস তাকে দেখে পালিয়ে গেছে। তবে এত সহজে তো পালাতে দেওয়া যাবে না। সেও তার পিছু নিল। সামনে একজনকে পেয়ে নিঝুম থেকে চায়ের কথা জিজ্ঞেস করলো। শান্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছে তাদের দুজনের কথোপকথন। দাঁড়িয়ে অপেক্ষা করছে লোকটা যাবার জন্য। সে যেতে শান্তর এগিয়ে এলো। নিঝুম চোখের চশমাটা খুলে পরিষ্কার করছে। হুট করে শান্ত এসে তার অনেকটা কাছে এসে দাঁড়ালো। নিঝুম ফিরে তাকালো। তার ঝাপসা দৃষ্টি স্পষ্ট না হলেও অনুভব করতে পারছে কেউ তার খুব কাছে দাঁড়ানো। সন্দেহ নেই মানুষটি যে শান্ত। নিঝুম চোখ দুটো বড় বড় করে ফেলো। শান্ত বিভ্রান্ত হলো। আশ্চর্য, নিঝুম কি তাকে দেখতে পাচ্ছে নাকি? যদিও নিঝুমের দৃষ্টিশক্তি যে ভালো না এটা সে ভালো করেই জানে, কিন্তু পরক্ষণে শান্ত সমস্ত কিছু ভুলে গেল। নিঝুমের চোখের নেশায় ভালোভাবে পড়েছে সে। এই মুগ্ধ আঁখি দুটো শান্তর মুখ বন্ধ করে দিল ক্ষণিকের জন্য। নিঝুমের এবার সন্দেহ হচ্ছে এটা সত্যি অশান্ত। তো যদি অশান্তই হয়ে থাকে তাহলে সে চুপ হয়ে দাঁড়িয়ে আছে কেন? অস্বস্তি তার দৃষ্টিতে বোঝা যাচ্ছে। খানিকটা ভয় ভয়ও লাগছে। নিঝুম চশমা পরার চেষ্টা করলো। তৎক্ষণাৎ কেউ তার হাতটা খপ করে ধরে ফেলো। ভয়ে চশমাটা হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, এই দুঃসাহসিক কাজটা অশান্তই করেছে। নিঝুম তখনও অজানায়। শান্ত দৃষ্টি তখনই নিঝুমের আঁকিতে আটকে গেছে। সে মোটেও চাইছে না চশমা পরে এত নয়ন দুটিকে আটকে দিক। নিঝুম এবার আর চুপ করে থাকতে পারল না, বলে উঠল, কে কে এখানে? শান্ত বোধে ফিল। নিজের কর্মকাণ্ড দেখে নিজে চমকে উঠল। দ্রুত ছেড়ে দিল চশমিশকে। নিঝুম বড় বড় নিঃশ্বাস ফেলছে। সে চলে গেছে। নিঝুম বুঝতে পারছে সে চলে গেছে, কিন্তু কে ছিল এখানে? কে? মেঝেতে বসে চশমাটা খুঁজে যাচ্ছে। পেয়েও গেল। দ্রুত চশমা পরে সামনে তাকিয়ে দেখলো ট্রে হাতে ওই ছেলেটা দাঁড়ানো। চায়ের কাপ হাতে নিয়ে নিঝুম গভীর চিন্তায় পড়ে গেল। কে ছিল এখানে? কে অমনভাবে তার হাতটা ধরলো? কেন এমন করলো সে? প্রথমে অশান্ত মনে হলো, এখন আর মনে হচ্ছে না অশান্ত কেন তার সাথে এমনটা করতে যাবে। এটা নিশ্চিত অন্য কেউ ছিল, কিন্তু কে ছিল? চাহাতে নিঝুম আবারও রুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে শান্তকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। শান্ত মুখ ভেঙচি কেটে বলল, কোথায় ছিলে এতক্ষণ? আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন নাকি? না হলে কি মনে হয় তোমার আমি তোমার পিছু পিছু ঘুরবো? চলো এবার ছাদে চলো। কতক্ষণ দাঁড় করিয়ে রাখলে আমায়? নিঝুম হ্যাঁ হয়ে তাকিয়ে রইল। শান্ত কিছু না বলে আগে হেঁটে চলে গেল। নিঝুম এবার শিওর হয়ে গেল যে ওটা আর যাই হোক শান্ত ছিল না। তবুও বারবার মনে হচ্ছে সে অশান্তই ছিল। শান্ত পিছু পিছু নিঝুমকে আসতে দেখে আনাপ খুশি হলো, কিন্তু অন্যদিকে ইভার মুখটা বেজার হয়ে গেল। প্রতিটা মুহূর্তে তার মনে হচ্ছে শান্ত ভাই আর নিঝুম যেন একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা একদম উচিত হচ্ছে না। এমনটা হতে থাকলে যেন শান্ত ভাই তার থেকে অনেক দূরে সরে যাবে। নিঝুম এক জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া শেষ করে ইভার কাছে ছুটে এলো। একগাল হেসে ফিরল সকলের দিকে। আনাপ হেসে তার মাথা দুলিয়ে রেখে বলল, ভালোই তো ঘুম দিয়েছো। নিঝুম হাসলো। তানিশা ছোট ছোট চোখ করে দেখছে। আনমনে নিজের ঠোঁট কামড়াচ্ছে। দিয়া কানের কাছে বলল, দেখলি ঢংটা? ঠিক এসে আহান্নাফের পাশেই দাঁড়ালো। তানিশা শুনে গেল, পক্ষান্তরে আর কিছু বলল না। হ্যাঁ সত্যি অনেক ঘুমিয়েছি আমি। আসার পর আপনাকে ফোন করার কথা তো মনেই ছিল না। আপা ফোন করে অনেক বকেছে আমায়। নীরু ফোন করেছিল। হ্যাঁ, নিরু আপাই তো। বাকি কথা আর বের হলো না, সবাই চুপ।
পরিবেশ হঠাৎ করেই যেন শান্ত হয়ে গেছে। নিজম তাকিয়ে দেখতে পাচ্ছে কারোর চোখে আগ্রহ নেই নীরু আপার কথা শুনবার জন্য। একমাত্র আহনাফ তার দিকে তাকিয়ে আছে। বাকি কথাটাও যেন সে শুনতে চায়। নিজম দিক দিশা পেল না। ইচ্ছে করছে কপাল চাপড়াতে। আসলেই একটা গাধা তুই। কোথাকার কথা কোথায় বলতে হয় এখন অব্দি শিখলে না। সামনে ফিরতে তানিশার সাথে চোখাচোখি। ভয়ে নিজম চোখ নামিয়ে ফেল। আহনাফ বলে উঠল, নিঝুম, তার কণ্ঠে আগ্রহের সুর। শান্ত কথা ঘুরিয়ে বলতে বলল, আরে ওখানে কি হচ্ছে? সবাই ওদিক ফিরল। এখানে দেখে আগুন জ্বালানো হচ্ছে। বাহ, ভালোই তো। বাকিরা গোল হয়ে বসে আছে। কিছুটা জায়গাও রেখেছে। আহিম হাত নাড়িয়ে ডাকছে। শান্ত আহনাফের হাত ধরে টেনে ছুটে গেল ওদিকে। নীরুর ব্যাপারটা এখানেই থেমে গেল শান্তর কারণে। কেউ একজন গিটার নিয়ে এসেছে। গানের আসর জমে উঠেছে। সবার হইচই। গান শুরু হবার আগে আহনাফ বলে দিল, সকাল সকালে সবাইকে ভোরে উঠতে হবে। তার খুব তাড়াতাড়ি এখান থেকে বের হবে। মাথা দুলিয়ে একসঙ্গে সবাই চেঁচিয়ে উঠল। নীল ক্যামেরা হাতে উঠে দাঁড়ালো। সব কিছু তার ক্যামেরাতে বন্দি করা যায়। গিটার ঘুরে ফিরে কি করে যেন শান্তর হাতে এসে পৌঁছালো। সে ফিরে তাকালো আহনাফের দিকে। আহনাফ হাসলো। টুলের উপর বসে হাত দিয়ে বাজনা বাজাচ্ছে কেউ। আগুনের ফুলকি উড়ে উঠছে। শান্ত সামনে তাকলো। ঠিক তার বরাবর নিঝুম বসে আছে। আগুনের উত্তাপ আলোয় তার মুখ আলোকিত। শান্ত গিটার বাজাতে শুরু করলো। গানের প্রথম লাইনটা সেই ধরলো। তাল হাতে, দৃষ্টি অন্যদিকে, আর উৎসর্গ অন্য কাউকে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ব্যাস, গানের লাইন প্রত্যেকেই পেয়ে গেল। আর কাউকে বলা লাগলো না। সবাই গলা মিলিয়ে গান গাইছে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নিঝুম সবার সাথে হাততালি দিয়ে যাচ্ছে। তার পাশে বসা ইফা স্পষ্ট দৃষ্টিতে দেখতে পাচ্ছে শান্ত ভাই কাকে উৎসর্গ করেছে গানটা। সত্যি শান্ত ভাই এমন কি পেল নিঝুমের চোখে? কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে। গলা ছিঁড়ে গান গাইছে আহনাফ, গান গাইছে আফিম আর আহিম। তিথি দৃষ্টি পড়ল আহিমের দিকে। আহিমের সেদিকে খেয়াল নেই। নাদিয়া তার বাহু চেপে ধরে শুয়ে আছে। এসব তার ভালো লাগছে না। কেন জানি সে মেনে নিতে পারছে না। কোথায় যেয়ে যেন বিরক্তি ঠেকছে। কিন্তু কেন? রিয়া পেছন থেকে আফিনের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সে খুব খুশি। দূর থেকে বান্ধবীর খুশি দেখে হেসে উঠল দিয়াও। পাশে দাঁড়ানো তানিশার আঁকিতে আহনাফ। কিন্তু ভুল হয়ে গেল। আহনাফের দৃষ্টিতে যেন ধরা খেয়ে গেল তানিশা। তবু তার দৃষ্টি সয় না। আহনাফও যেন কেমন নির্লজ্জ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তো জানার কথাই। তানিশা বরাবরই তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু ফেরত হিসেবে তার তাকানো যেন মেনে নেওয়া যাচ্ছে না। নীল ঘুরতে ঘুরতে ক্যামেরা ঘোরালো নিঝুমের দিকে। নিঝুমের হাসি খানিকক্ষণের জন্য বন্দি করে নিল তার ক্যামেরাতে। এরপর ক্যামেরা সরে গেল। তার দৃষ্টি সরল না। অন্য একটা ছেলে উঠে দাঁড়াতে তার হাতে ক্যামেরা দিয়ে ইফার পাশে বসে পড়ল নীল। শান্ত খেয়াল করলো নীলের চোখের দিকে তাকিয়ে নিশানা খোঁজার চেষ্টা করলো। নীল চাইছে কি? কাকে চাই তার? চশমিশকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।
গলা ছেড়ে একসাথে গিয়ে গানটা শেষ করলো সবাই। নিঝুম জোরে জোরে হাততালি দিচ্ছিল। অশান্তর কণ্ঠে গান শুনে কেন জানি একটু বেশি খুশি হয়ে গেছিল সে। শান্ত গিটার ফিরিয়ে দিল। এর অর্থ আর গাইবে না সে। তানিশাও এবার মুখ ফিরিয়ে পিছনে চলে গেল। সিগারেট ধরলো বুঝি। আগুনে একটুখানি শিখা দেখতে পেল আহনাফ। নিঝুমের ওপাশের মেয়েগুলো কিছু বলছে। নিঝুমের কানে কথাগুলো আসছে। একটা মেয়ে বলছে, দেখলি শান্ত কি ভালো গান গায়। পাশে মেয়েটা একটু লজ্জা পেয়ে চুলগুলো কানে গুজে নিল। আগের মেয়েটা তাকে ধাক্কা দিয়ে বলল, হইছে, আর লজ্জা পেতে হবে না। আমি বলি এবার সুযোগও আছে আর সময়ও ভালো। দেখছিস না শান্তর মনটা ভালো, তাকে এবার না হয় মনের কথাটা বলেই দে। তোদের দুজনকে একসাথে দারুণ মানাবে। মেয়েটা আবারও আগের মতোই লজ্জা পেতে লাগলো। আবার লাজুক দৃষ্টিতে শান্তকে দেখছে। নিঝুম পুর কুচকালো। কি বলো, অশান্তর সাথে মানাবে? মেয়েটা ভালো করে দেখে আবারও অশান্তর দিকে ফিরল। ছোট ছোট চোখ করে শান্তকে অনেকক্ষণ ভালো করে দেখে ভাবলো, না না, এত সুন্দর মেয়েটির সাথে অশান্তকে মোটো মানাচ্ছে না। কি দরকার অশান্তর পিছনে ঘোরার? ছেলে কি অভাব পড়েছে নাকি? মেয়েটার চোখে কি ছানি পড়েছে নাকি? না, চোখ তো মনে হয় ভালোই। চশমাতে সে নিজে পড়ে, এর জন্যই বোধ হয় তার চোখ এখনো ভালো আছে। ভালো ছেলে খুব তাড়াতাড়ি চিনে যায়। ভাবতেই নিজের উপর গর্ব হচ্ছে। বাহ নিঝুম, বাহ কি মেয়ে রে তুই। গান বাজনার আসর বেশিক্ষণ চলো না। সবাইকে রাতের খাবারের জন্য নিচে যেতে হলো। খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি ঘুমাতে হবে, ভোরে তো উঠতে হবে। ঘরের মধ্যে আহনাফের আর আফিনের বিছানা খালি দেখে শান্ত উঠে তাদের খুঁজতে বের হলো। ছাদে এসে দেখলো আফিন আর রিয়া দাঁড়িয়ে আকাশে তার গুনছে। আর আরেক পাশে আহনাফকে একা বসে থাকতে দেখে শান্ত তার পাশে এসে বসলো। আহনাফ একটু নড়ছে উঠলো। এখানে বসে কি করছিস? ঘুমাতে ইচ্ছে করছে না। কেন? ওদের দেখে হিংসে হচ্ছে নাকি? না রে, ঘুমালে একটা বাজে স্বপ্ন দেখি। কি স্বপ্ন? শান্ত ভুরু কুচকালো। আহনাফ উসফুস করছে। কি হয়েছে ব্যাপারটা এবার তাকে জানতে হবে। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি স্বপ্নে দেখি একটা মেয়েকে চুমু খাচ্ছি। কথাটা শোনা মাত্র শান্তর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বেঁচে গেছে অন্ধকার আছে বলে, না হলে আহনাফ তার মুখ দেখে বলে দিত শান্ত কিছু একটা হয়তো জানে। শান্ত, শুনেছিস? আরে ওসব এভাবেই, তোর মনের ভুল। আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু প্রতিদিন এক স্বপ্ন দেখা। শান্ত শুকনো ঢোক গিলছে, মুখ খুলে শ্বাস নিচ্ছে। আহনাফ আকাশের দিকে তাকিয়ে বলল, যদিও এটা স্বপ্ন, তবুও অনেকটা বাস্তব বলেই মনে হয়। শান্ত হাতের আঙ্গুল কামড়াতে কামড়াতে ভাবছে। আহনাফের সব মনে পড়ে গেলেই তো সর্বনাশ। শান্ত, এবার তুই শেষ। আহনাফ ধপ করে শান্তর মাথায় বাড়ি মেরে বলল, তোর এই বাজে অভ্যাস ছাড়তে বলছি না? কি করছিস এসব? তুই কি বুঝবি আর? কি বললি? কিছু না, আমি ঘুমাতে গেলাম। ও আচ্ছা, মেয়েটাকে দেখেছিস? না, স্বপ্ন এতটাও স্পষ্ট না, অনেকটাই ঝাপসা। দেখ, নিরুপমা নয়তো। আহনাফ পায়ে স্যান্ডেল খুলে ছুঁড়ে মারলো। বাকি শান্ত গায়ে লাগলো না। সে ছুটে দূরে গিয়ে হাসছে। যতই সিরিয়াস মুহূর্তে হোক, তার মজা করা চাই। আহনাফও হাসছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে না, কিন্তু না, আহনাফ নিশ্চিত এটা নিরুপমা না। তার সাথে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তার। এটা অন্য কেউ, কিন্তু কে? পরের দিন সবাই ভরে উঠে তৈরি হয়ে গেল। বেরিয়ে গেল তাদের গন্তব্যের দিকে, চন্দ্রনাথ পাহাড়। তাদের হোটেল থেকে যেতেও মিনিমাম 1 ঘন্টা লাগবে। সবাই তাই একটু আগে বেরিয়ে গেল। নাস্তা ওখানে গিয়ে করবে। বাসে উঠে সবাই যে যার মতো বসে পড়ল। এবারকার সব কিছুই আগের মতো হলেও একটু ভিন্নতা ছিল। এবার শান্তর পাশে বসেছিল ইফা, আর আহনাফের পাশে নিঝুম। তিথি বেচারির পাশে এবার নীল। যদিও এতে তার কিছু যায় আসে না। নীলের মন খানিকটা খারাপ হয়ে গেল। যাত্রাটা এবার বেশিক্ষণ হচ্ছে না বলে মনের ভার কমানো যায়। শান্ত বাঁকা চোখে দেখছে নিঝুমের পিছনে ছিটে নীল বসা। দুজনেই বেশ কয়েকবার এভাবে সামনে পিছন থেকে কথা বলছে। ইফা শান্ত ভাইয়ের দিকে তাকালো না, কারণ সে জানে শান্ত ভাই কাকে দেখছে। এখন তার দিকে ফিরে তাকালেই সে আবারও কষ্ট পাবে। এত সুন্দর সকালে এই কষ্ট সে নিতে চাইছে না। ইফা মুখ ফিরে নিল। বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। চোখ বন্ধ রেখে ইচ্ছে করে শান্ত ভাইয়ের ঘাড়ে মাথা রেখে দিল। শান্ত বুঝতে পারল না, তার নজর তো অন্যদিকে। এখন আহনাফের সাথে হেসে হেসে কথা বলছে চশমিশ। এই মেয়েটা পারো বটে। এত কথা তার পেটের মধ্যে কাল ছিল নীল, আর আজ আহনাফ। আহনাফের মুখ দেখে বোঝা যাচ্ছে কথাগুলো হচ্ছে নিরুকে নিয়ে, নয়তোবা আহনাফ এত মনোযোগ দিয়ে কথাগুলো শুনতো না। শান্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেয়াল করলো ইফার মাথা তার ঘাড়ের দিকে। 2-1 ডাকও দিল সে। এই ইফা, এই ঘুমিয়ে পড়লি নাকি? ইফা জেগে ছিল,
কিন্তু তাও জবাব দিল না। শান্ত আর ডেকো তাকে ওঠানোর চেষ্টা করলো না, শুধু ইফানা। অনেকজনই এখন ঘুমাচ্ছে। সে দৃষ্টি ফেলো বাইরের দিকে। গাছগাছালিতে ভরপুর চারিদিক, সূর্যের আলো সব এসে পড়ছে মাটিতে। জানালার কাছ দিয়ে সেই আলো এসে পড়ছে তার মুখেও। ইফার ভালো লাগছে, আনন্দ লাগছে। তার ইচ্ছে করছে শান্ত ভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে, কিন্তু সেটা তো আর সম্ভব না। ঠিক সময় মতো বাস থেমে গেল। নীল সবার আগে সামনে এসে দাঁড়িয়ে সবার ছবি তুলে নিল দ্রুত। ছবির মধ্যে কিছু স্মৃতি আটকে গেল। শান্ত খুব ঠান্ডা স্বরে ইফাকে ডেকে তুলো। নাদিয়ার নরম কণ্ঠে জেগে উঠল আহিম। আফিন রিয়ার কপালে একটা চুমু খেতেই রিয়া চোখ মেলে তাকালো। মিষ্টি করে হেসে ফেল সে। তানিশা দিয়ার গালে হালকা করে চর মেরে উঠে তুলল। তিথি বেচারিত জেগেছিল। আহনাফ হেসে উঠে দাঁড়ালো। নিজমও তার দিকে ফিরে হাসছে। সত্যি বলতে বাচ্চা উঠবার আগে নিজমের খুব ঘুম পাচ্ছিল, কিন্তু আহনাফকে নিজের পাশে বসতে দেখে এক চক্করে তার ঘুম ভেঙে গেল। সকলে একে একে বাস থেকে নেমে গেল। এখন প্রথম কাজ হচ্ছে নাস্তা করা। সকালে খাবার এখন অবধি কেউ খায়নি। আশপাশ খুঁজে একটা খাবারের হোটেল পেয়ে গেল তারা। নিজম, ইফা, তিথি আর কজন মেয়ে মিলে এক টেবিলে বসে পড়লো। ওঠা চায়ের সাথে গরম গরম পরোটা। নিজম এক কাপ চায়ের সাথে দুটো পরোটা খেলো। সবার খাওয়া দাওয়া ইতিমধ্যেই শেষ। শান্ত খাবার শেষে আবারও এক কাপ চা নিয়ে বাইরে গেল। সেখানে দাঁড়িয়ে গরম চায়ের মজা নেবে। হঠাৎ পাশে পেল কাউকে। ফিরে তাকিয়ে দেখলো আহনাফ, তার হাতও চায়ের কাপ। আহনাফ হেসে বলল, এখানকার চায়ের টেস্ট কিন্তু দারুণ। তাই বলে দুটো চায়ের কাপ? একটা আমার। বলে নিজের চায়ের কাপ তুলে নিল। শান্ত বলে উঠল, চশমিশ, এত খেও না, ফুলে যাবে। আপনি আমায় খাবারের খোঁটা দিচ্ছেন অশান্ত? কেন? আপনার ভাগেরটা খেয়েছি আমি। হ্যাঁ, আমার ভাগেরটা তোমার কাছে এলে তুমি কি ছেড়ে দিতে? একদম না। আহনাফ শব্দ করে হেসে উঠল। শান্ত এগিয়ে এসে চশমিশের কান টেনে বলল, অসভ্য মেয়ে। এখানে অসভ্যতার কি হলো? আমি তো সত্যিই বললাম। দেখলেন আহনাফ, সত্য কথার ভাত নেই। আরে আরে, তোদের সকাল এভাবে ঝগড়া দিয়ে শুরু করিস না, তাহলে সারাটা দিন ঝগড়া দিয়েই কাটবে। যেখানে অশান্ত থাকবে সেখানে আবার ঝগড়া হবে না? এটা কি হয়? এটা আপনি ভাবলেন কি করে আহনাফ? আপনার বন্ধু এত সাধু সন্ন্যাসী না। আচ্ছা, ঝগড়া তো আমি একাই করি। বড়দের দেখেই তো ছোটরা শেখে, তাই না আহনাফ? যাক, বুঝলে তো, তাই ছোট বাচ্চা বড়দের মধ্যে কথা বলবে না। আমি ছোট বাচ্চা না। এই আহনাফ, এই ছোট বাচ্চা দিকে নজর রাখিস, দেখিস আবার হারিয়ে না যায়, তাহলে নিরো আবার তোমায় ছেড়ে দিবে না। বলে শান্ত আবার ভিতরে চলে গেল। নিজম কপাল কুচকে আহনাফের পাশে দাঁড়িয়ে পড়ল। দেখলেন আহনাফ, অশান্ত কিভাবে মেয়েদের মতো ঠেস মেরে কথা বললো। আহনাফ জবাব না দিয়ে হেসে উঠল। নিজম চায়ের কাপ ছেড়ে আহনাফের হাসির দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। শান্তর আবির্ভাব আবারও ঘটল। নিজমের পাশে দাঁড়িয়ে তার চুল টেনে ধরল। নিজমের আর মুগ্ধ চোখে তাকানো হলো না। এবার পালা পাহাড়ে চড়া। সবার হাতে একটা করে বাঁশের কঞ্চি, সাথে তেমন কিছু নেই, শুধু সাইড একটা ব্যাগ। ব্যাগেও গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া আর কিছু নেই। বাকি সব জিনিসপত্র বাসের মধ্যেই রাখা আছে। পাহাড়ে চড়ার আগে সবাই একসাথে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুলে নিল। ছোট ছোট দল তৈরি করে নিল প্রত্যেকে। নিজমের পাশে শান্ত দাঁড়িয়েছিল। ফট করে তার মাথায় হাত রেখে বলল, এই বাচ্চা, দূরে কোথাও যেও না, কিন্তু সবসময় তোমার বড় ভাইয়ের আশেপাশে থেকো। কথাটা আহনাফকে ইশারা করে বলল নিজুম। নিজুম ভুরকুচকে মুখ ঘুরিয়ে ফেল। দুই পাশে দুটো রাস্তা। ডান পাশের রাস্তায় সিঁড়ি আর বাম পাশের রাস্তাটি পাহাড়ি রাস্তা। সেখানে বিপদের আশঙ্কা খানিকটা বেশি, কারণ সেই দিকের রাস্তা একটু ভয়ানক। সবে সিঁড়ির রাস্তায় বেছে নিল। চশমিশ পাকনামি করে ওদিকটার রাস্তায় একটু দেখতে চাইছিল। শান্ত তখনই তার বেনুনি করা চুলগুলো টেনে এদিকে টেনে আনলো। চোখের চশমা ঠিক করে নিজুম শুধু চোখ রাঙালো। সময় হলে সব কিছু সহ্যে নিবে। শান্ত জ্যাকেটের পকেটে এক হাত ঢুকে অন্য হাত দিয়ে পাশে কুঞ্চি ধরে এগিয়ে যাচ্ছে। তার পাশে পাশে হাঁটছে নিজুম। সে একটু তত্তর করে আগে আগে এগিয়ে যাচ্ছে। সামনে নীল, আর একটু সামনে আহনাফ। শান্ত তৎক্ষণাৎ চশমিশের চুল ধরে আটকিয়ে দিয়ে বলল, উফ, ধীরে ধীরে চলো, আমাদের অনেকক্ষণ চলতে হবে। ওরা তো আগে আগে চলে যাচ্ছে অশান্ত, আমরা পিছিয়ে পড়ছি। যাক, কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনুনি? নিজম একটু অদ্ভুতভাবে তাকিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। চশমিশ আর অশান্ত পিছিয়ে আছে, বাকিরা আগে আগে চলে যাচ্ছে। নীল খানিকটা এগিয়ে গিয়ে চশমিশের জন্য দাঁড়িয়ে পড়ে। এরপর আবার হাঁটতে শুরু করে। তার হাতে একটা ক্যামেরা দিয়ে চারিদিক বন্দি করতেছে। যতই তারা উপরের দিকে উঠছে ততই চারিদিকের গভীরতায় দৃষ্টি আটকে যাচ্ছে। এভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর একটা মন্দির দেখতে পেল তারা। সবাই হাঁপিয়ে গেছে ইতিমধ্যেই। একটু এখানে থেমে জিরিয়ে নিল সবাই। নিঝুম হাঁপাচ্ছে। শান্ত তার পানির বোতলটা এগিয়ে দিল তার দিকে।
ইফা ফিরে ফিরে শুধু এই দুজনকে দেখছে। তিতি হাঁপাতে হাঁপাতে ইফার গায়ে ঠেলে পড়ল। মন্দিরের নাম হচ্ছে শ্রী বিরূপাক্ষ মন্দির। লোকালয়ের কিছু লোকজন মন্দিরে পুজো করে সবেমাত্র বেরিয়ে গেল। যাতে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আবার শুরু হবে। তার পৌঁছাবে একদম পাহাড়ের চূড়ায়। তানিশা একপাশে সরে দাঁড়ালো। সকাল থেকে একটা সিগারেট অবধি এখনো খায়নি সে। এবার বোধহয় একটা সিগারেট ধরানোই যায়। একটা সিগারেট মুখে দিল সে। লাইটার জ্বালানোর আগে কেউ একজন পানির বোতল সামনে ধরল। তানিশা ভুরু কুচকে ফিরে তাকালো। আহনাফ বলে উঠল, এখন এইটার দরকার এসবের না। মুখ থেকে সিগারেট সরিয়ে ফেলে পানির বোতলটা নিয়ে ফেলো সে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করলো রিয়া, দিয়া, আফিন আর শান্ত। তার প্রত্যেকে মুচকি হেসে উঠল। নীল একটু দূরে সরে দাঁড়িয়ে চারিদিক ভিডিও করছে। আহিম আর নাদিয়া এক কোণে দাঁড়ানো। নাদিয়া অনেকখানি হাঁপিয়ে গেছে। এই ঘন্টাখানেক হাঁটার পরে তার অবস্থা খারাপ। সে এক কোণায় বসে পড়ে পড়ল। আমি আর পারবো না, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আহিম। এভাবে কেন বলছো? আমাদের তো আর ঘন্টা খানেকের মতো হাঁটলেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এমন করো না। কিন্তু জানো পাহাড় আমার কত ভালো লাগে। এখন এসে এখানে থেমে যাব। পাশের বেঞ্চিতে নাদিয়া বসে পড়ে পড়ল। আমার পক্ষে আর সম্ভব না, পা খুব ব্যথা করছে। কোথায় ব্যথা করছে দেখি। বলে নাদিয়ার পায়ের গোড়ালিতে হাত দিয়ে দেখছে। তিতি ভুরু কুচকে তাকিয়ে আছে। ইফা মুখ ভেঙচি কেটে বলল, আসছে মহারানী, পা ব্যথায় সে হাঁটতে পারছে না, আর আমরা এতক্ষণ এভাবে হেঁটে চলে আসছি। আরে বড় লোকের বেটি বলে কথা, তুই কি বুঝবি তার ঢং? এটা কি তাই বলে বয়ফ্রেন্ডকে দিয়ে এভাবে পা দেখাচ্ছে? আমরা কি করছি? তুমি কি করাতে চাও বলো? ছি ছি। বলে নিজুম পিছিয়ে গেল। ইফা আর তিথি অট্ট হাসিতে মেতে উঠল। কিন্তু শুধু নাদিয়া না, তার মতো আরো বেশ কয়েকজন এখানে থেমে গেল। এর মধ্যে কতগুলো মেয়ে আছে আর তাদের সাথে তাদের সঙ্গী। আহিমের খুব শখ ছিল পাহাড়ের চূড়ায় ওঠার, কিন্তু নাদিয়াকে এখানে একে ফেলে সে যেতে পারছে না। এত ঢং আর দিয়া নিতে পারছে না। সে তো সোজাসুজি বলে দিল, এই নাদিয়া, তুমি যেতে পারবে না মানলাম, ওকে যেতে দাও। ওকে এভাবে কেন আটকে রেখেছো? আমি ওকে আটকে রাখিনি তো, বলছি তো চলে যেতে। আমি এখানেই আছি, যাবার পথে তুমি এখান থেকে আমাকে নিয়ে গেলেই হবে। যাও তুমি, আমি তো একা নেই। কিন্তু এই থাম তো, যাবি কি না বল। আমাদের কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, আবার ফিরতেও হবে, ভুলে গেছিস নাকি? যেখানে দাঁড়িয়ে সবাই তর্ক করছে সেখানে কোনো এক ফাঁকে শান্ত সবার চোখের আড়াল হয়ে এগিয়ে গেল। নিজুমের চোখে তা পড়তে সেও শান্ত পিছু নিল। পেছন থেকে ডেকে উঠল, শান্ত, আপনি ওদের জন্য দাঁড়াবেন না। না, আমি সবার আগে চূড়ায় উঠবো। বলে বাঁশের কঞ্চি ফেলে এগিয়ে যেতে লাগলো। নিজুম ও শান্তর পিছু পিছু চলে যাচ্ছে। অনেক তর্ক বিতর্কের পর আহিম রাজি হলো। এখন যখন সবার পালা, তখন সবাই শান্তকে খুঁজছে। আহনাফ সিঁড়ির দিকে ইশারা করে বলল, শান্ত আগেই চলে গেছে। নিঝুমও তো নেই এখানে। তানিশা এতক্ষণ কঞ্চি হাতে গাছের সাথে হেলান দিয়েছিল। একটু নড়ে চড়ে বলল, শান্তর পিছু পিছু সেও চলে গেছে। সবাই খানিকটা অবাক হলো। আহনাফ মুচকি হাসলো। সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে দেখলো তারা চলে যাচ্ছে। ওই দূরে তাদের দেখা যাচ্ছে। পা বাড়ালো অনেকে। নিজুম শব্দ করে অশান্তর সাথে সাথে হাঁটছে। সে জিজ্ঞেস করলো, আমরা আগে আগে কেন চলে এলাম অশান্ত? তুমি কেন আসলে? আমি কি তোমায় বলেছি আসতে? আচ্ছা, আপনি কেন এলেন বলুন তাহলে। উফ, আরেকটু পর সূর্য মাথার উপরে উঠে যাচ্ছে, তখন হাঁটতে বেশি কষ্ট হবে। এখনই হচ্ছে, দেখো না কিভাবে মুখ খুলে শ্বাস নিতে হচ্ছে। আর যতই উপরে উঠছি ততই কষ্ট হচ্ছে। হ্যাঁ, সত্যি বলেছেন। হ্যাঁ, আমি ঠিকই বলি, তোমার মতো মাথা মোটা না আমি। নিজুম দাঁড়িয়ে গেল। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, এই কি বললেন আপনি? ঝগড়া করে শক্তি অপচয় করো না চশমিশ। আমাদের এখনো অনেকখানি হাঁটতে হবে, চলে আসো। আসছে, একটু ধীরে চলুন না। শান্ত থেমে গেল। নিজুম তার কয়েক সিঁড়ির নিচে দাঁড়ানো। সে হাত বাড়িয়ে দিল। নিজুমও কোনো ভাবনা চিন্তা ছাড়া হাতখানি ধরে ফেলো। দুজনে মুখোমুখি একসাথে মিলে নিচে দেখলো। সাথে মেঘ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। শান্ত হেসে বলল, চলো তাহলে। নিজুম হাতটা শক্ত করে ধরে বলল, আচ্ছা। আনমনে বেশ অনেকক্ষণ নিজুম শান্তর হাত ধরে হাঁটছিল। নিজুমের মনে তখনও কোন অনুভূতি না এলো। শান্ত মনে উত্থাল পাত্তাল শুরু হয়ে গেল। চশমিশের হাত তার হাতের মধ্যখানি। ভাবতে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। নিজুম হুট করে হাতটা ছাড়িয়ে নিল। শান্ত প্রথমে অবাক হলো, তারপরে দেখলো নিজুম এগিয়ে তার একটি গাছ থেকে ফুল পাড়ছে। পারি এসব ফুলের নাম সেই জানে না, তবে ফুলটা দেখতে চমৎকার। হালকা বেগুনি রঙের ফুলগুলো পুরো গাছ জুড়ে। নিজুম একটা ফুল হাতে নিয়ে একগাল হেসে শান্তর দিকে ফিরে বলল, সুন্দর না অশান্ত? শান্ত হাসলো।
বাঁশের কুঞ্চি, অন্য হাতে নিয়ে ফুলটা নিজুমের হাত থেকে নিয়ে নিল। নিজুমের কানের কাছে ফুলটা কুচি দিয়ে এক পা পিছিয়ে গেল। নিজুম হতবাক হয়ে পুরো ঘটনার সাক্ষী হয়ে রইল। শান্ত আচমকা বলে উঠল। হ্যাঁ, খুব সুন্দর। নিজুম বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল। শান্তর এরূপ আগে কখনো দেখেনি সে। শান্তর কি হলো? শান্ত এগিয়ে গেল, আবারও পিছন ফিরে পড়ল। কি হলো, আসবে না? আসছি। বলে নিজুম দ্রুত পা বাড়ালো। ঘটনাটি সময়ের সাপেক্ষে ভুলে যেতে বাধ্য হলো সে। এসব নিয়ে পরে ভাবা যাবে। পেছন দিয়ে দল বেঁধে আসছে 15 জনের মতো। আনাপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তার পিছন পিছন যাচ্ছে তানিশা। হঠাৎ কি একটা শব্দ হলো। আনাপ পিছন ফিরে তাকালো। সবে এগিয়ে যাচ্ছে, সিঁড়ির মাঝখানে বসে পড়েছে তানিশা। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। পাশেই দিয়া দাঁড়িয়ে। আনাপ থেমে গেল। দুশিরি নিচে নেমে এলো। আফিন দিয়াকে ইশারা করতে সে উপরে চলে এলো। আহনাব মুখ ফিরে তাকালো। কি হলো ব্যাপারটা? সবাই তানিশাকে ফেলে রেখে চলে যাচ্ছে। দিয়া সামনে এগোতে মুখ টিপে হাসলো। রিয়াও হাসলো। আফিন মাথা নিচু করে হাসছে। তাদের প্ল্যান কাজে দিয়েছে। নীল পেছন ফিরে এই দৃশ্য ক্যামেরাবন্দি করলো। বাহ, দারুণ দৃশ্য তো। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তানিশা মাথা উপর করে তাকালো। আনাপকে দেখেও না দেখার ভান করলো। আনাপ এখনো দাঁড়িয়ে আছে উত্তরের আশায়। তানিশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বলো, ঠিক আছে আমি। অতপর সামনে এগিয়ে গেল। আনাপ এবার তানিশার পিছন পিছন যেতে লাগলো। তিতির সামনে এগিয়ে যেতে যেতে হঠাৎ পিছন ফিরে পড়লো। এই ইফা, শোন না। হঠাৎ থেমে গেল কণ্ঠস্বর। কারণ পিছনে ইফা নয়, বরং আহিম দাঁড়ানো ছিল। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। লজ্জায় চোখ নামিয়ে নিল আহিম। কিছু না বলে পাশ বেয়ে চলে গেল সে। শুকনো ঢুকলে তৃতীয় পা বাড়ালো। কোথায় গেল? হারিয়ে গেল নাকি? ও তো ওই চোখে পড়ছে। কিন্তু ইফা এত আগে আগে যাচ্ছে কেন? সবার আগে সে। কিসের এত তাড়া তার? আর তারা থাকবে কেন? শান্ত পায় আর নিজম একসাথে। তাদের দুজনকে একসাথে এক মুহূর্তের জন্য ইফা সহ্য করতে পারছে না। যেভাবে হোক তাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সে এগিয়ে যাচ্ছে অক্লান্তভাবে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর এখন সেই মুহূর্ত। শান্ত একদম এখন পাহাড়ের চূড়ায় উঠে গেল। আশপাশ তাকাতে সে অভিভূত। তার অপলক দৃষ্টি থমকে গেছে এখানে। এত সুন্দর মেঘ, আকাশ যেন এখান থেকে অনেকটা কাছে মনে হচ্ছে। এই হাত দিয়ে ছুলেই মেঘ ধরা যাবে। সামনেই চন্দ্রনাথ মন্দির। আহা, মনে পড়ল পিছনেই তো চশমিশ দাঁড়ানো। শান্ত পিছন ফিরল। দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। চট করে হাতখানি ধরে টেনে উপরে উঠিয়ে আনলো শান্ত। নিজমকে বলার সুযোগ না দিয়ে নিজে বলতে লাগলো, দেখো কি চমৎকার। চশমার আড়ালে চোখ দুটো বিস্মিত। হা হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের চাকচিক্য রূপ দেখছে নিঝুম। শান্ত তার দিকে ফিরে হাসছে। সূর্যের আলো এবার মাটিতে এসে পড়ছে, অথচ তাপ লাগছে না। কেমন এক অদ্ভুত ধরনের প্রশান্তি। আশপাশ সবুজে ঘেরা। দুজনেই সামনে পা বাড়ালো। মন্দিরের ভেতর থেকে পুরোহিত বের হয়ে এলে দুজন মানবিককে দেখতে লাগলেন। তারা দুজন হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছে। পশ্চিমে সমুদ্র আর উত্তরে পাহাড়। প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে হৃদয়ে। চশমিশের চোখের বিস্ময়, মুখের কোমলতা, হৃদয় ছোঁয়া হাসির মাতোয়ারা হয়ে উঠল শান্ত। চারিদিকের প্রকৃতি বাদ দিয়ে যেন এক অন্য অদ্ভুত সৌন্দর্যে মুগ্ধ ছিল সে। মাটিতে ধপ করে বসে পড়ল নিঝুম। তার পাশে হাসতে হাসতে বসে পড়ল অশান্ত। নিঝুম শান্তর ঘাড়ে মাথা রেখে আকাশের দিকে হাত বাড়িয়ে পড়ল। অদ্ভুত সুন্দর আকাশ। হ্যাঁ, অনেক সুন্দর। ফট করে উঠে দাঁড়িয়ে বলল, এই অশান্ত ছবি তুলে দিন তো আমায়। অশান্ত নিজের ফোনটা বের করে ছবি তুলতে লাগলো। আহানাব, ইফা, নীল ওদের আসতে বেশি সময় লাগলো না। নিজম তখন পানির বোতল হাতে মন্দিরের বারান্দায় বসে আছে। শান্ত চারিদিকে ভিডিও করছে। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে বুকটা আবারও মোচড় দিয়ে উঠল ইভার। নীল ছুটে এগিয়ে গেল, সকলে মোহিত চারপাশের মুগ্ধতা দেখে। ছায়ের মাঝে রোদের নতুন এক রূপ। শান্ত ঠান্ডা হাওয়া, শান্তি চারিদিকে। সকলে মিলে এই সৌন্দর্য নিচ্ছে। নীল এখনও ক্যামেরার হাতে ব্যস্ত। নিজম আর তিথি হাত ধুয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ নীল পেছন থেকে ডেকে উঠল তাকে। নিজম ফিরতে নীল তার ছবিটা তুলে ফেল। সে হেসে উঠল। তিথি আর ইভাও যোগ দিল। বেশ কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। শান্ত দূর থেকে আর চোখে দাঁড়িয়ে সমস্তটাই দেখছে। ছবি তোলা শেষ হতেই ইভা, তিথি আর নিজমকে ছবিগুলো দেখাচ্ছিল। বা চমৎকার ছবি তুলে তো নীল। ক্যামেরা ইভার হাতে দিয়ে এক অদ্ভুত আবদার। নিজমের সাথে একটা ছবি তুলতে চাই। কেউ কিছু মনে করলো না, নিজমও না। ইভা ক্যামেরার হাতে দূরে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিল তাদের দুজনের।
দিয়া চেঁচিয়ে বলে উঠল। শুধু কি ওদের ছবিই তুলবি নাকি? নীল হেসে ক্যামেরা হাতে এগিয়ে এলো। শান্ত হেসে বলল, ও তো মেয়েদের ছবি তুলে শেষ করতে পারে না, আমাদের ছবি আর কখন তুলবে? এই তো এখন তুলে দিচ্ছে, দেখি দেখি। রিয়া একগাল হেসে ক্যামেরার দিকে মুখ ঘুরালো। ছবি তোলা হলো। দিয়া বলল, আমাদের সবার একটা গ্রুপ ছবি তোলা দরকার। আচ্ছা আচ্ছা, সবাই দাঁড়িয়ে পড়ো তাহলে। সবাই একসাথে এসে দাঁড়ালো। ক্যামেরা হাতে দাঁড়ানো নীল। এ কি, গ্রুপ ছবিতে সে থাকবে না? পেছন থেকে তানিশা বলে উঠল, আমি তুলে দিচ্ছি, তুই গিয়ে ওখানে দাঁড়া। নীল ক্যামেরা হাতে দিয়ে চলে গেল। অমত করলো আহনাব। খানিকটা জোর গলাতেই বলল, গ্রুপ ছবিতে সকলে না থাকলে সেটা কিসের গ্রুপ ছবি? সোজাসুজি না বললেও অন্যভাবে কথাটা বলেছে সে। তানিশা একটু চমকালো। নিজম পেছনে দাঁড়িয়ে পড়ল। আমি তুলে দিচ্ছি, তুমি গিয়ে ওখানে দাঁড়াও। তানিশা ক্যামেরা হাতে দিয়ে চলে গেল, কিন্তু নিজম তো আর ছবি তুলতে জানে না। নীল এগিয়ে এলো, শিখিয়ে দিচ্ছিল ছবি কিভাবে তুলতে হয়। শান্তর মুখের ভঙ্গির পরিবর্তন ঘটছে। শান্ত ঠোঁট কামড়াচ্ছে। আহিম কিছু একটা বুঝলো বোধ হয়, কিন্তু বোঝার শেষ কোথায়। অনেক সুন্দর সময় কাটানোর পর এখন নাম্বার প্রস্তুতি চলছে। সবাই একে একে নেমে যাচ্ছে। আহিম দাঁড়িয়েছিল। সবাই চলে গেছে, কিন্তু একজন এখনো এসে পৌঁছায়নি। তিথি ছুটে এসে সামনে এসে আহিমকে দেখে বিরক্তি প্রকাশ করলো। তাকে পুরোপুরি এড়িয়ে পাশ বেয়ে চলে যেতে নিচ্ছিল। আচমকা তখনই তার ওড়না আটকে গেল। তিথিও চমকে উঠল। কি ঘটলো ব্যাপারটা? আহিম এমন বেয়াদবি করছে তার সাথে? রেগে পিছন ফিরল সে। মুখ চোখ লাল হয়ে গিয়েছে। আহিমের বুঝতে সময় লাগলো না। দুই হাত গালে দিয়ে পিছিয়ে গিয়ে পড়ল, আমি না, ও করেছে। তিথি পিছনে তাকালো। ও একটা গাছের ডালে ওড়না আটকেছে। কিন্তু আহিমের কাণ্ড দেখে সে সত্যি হতভম্ব, খানিকটা লজ্জিত অবশ্য। আহিম নিশ্চুপে চলে গেল। তিথির মুখ টিপে হাসছে। কি বোকা সে! উঠতে যা সময় লাগলো, নামতে তার চেয়েও কম সময় লাগলো। দুপুরের মধ্যে সবাই নেমে গেল। একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার সেরে আবারও রওনা দিল সবাই। এবারে গন্তব্য খয়েছড়া ঝর্ণা। গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগলো না, কিন্তু একটু বিশ্রামের কাজ। বাস অনেক আগেই থেমে গেছে। এখান থেকে নেমে অনেকটা হেঁটে ঝর্ণার কাছে যেতে হবে। সবাই দল বেঁধে হাঁটছে। বন্ধুমহলের সবাই এবার বেশ খুশি। কারোর মাঝে খারাপ লাগার চিহ্নটুকু নেই। অনেকদিন পর এই আনন্দ দেখা গেল। অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঝর্ণার কাছে পৌঁছাতেই সকলের ক্লান্তি দূর হয়ে গেল। বাচ্চাদের মতো ঝর্ণার পানিতে নেমে গেল নিজুম আর তিথি। বাকি সবাই তাদের দেখা দেখি পানিতে নেমে গেল। হই হুল্লোড় এক কাণ্ড। নিজুম পানি চুড়ে মারছে অশান্ত দিকে। তাকে ধরতে গেলেই আবার ছুটে পালিয়ে যাচ্ছে। তানিশা দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে। দিয়া ছুটে এসে তানিশাকে টেনে নিয়ে চলে গেল। পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। অমনি আহনাব দুহাত আঁকড়ে ধরল তার। মুহূর্তে আবার ছেড়ে দিল। না, কাউকে মিথ্যা আশা দিতে পারবে না আহনাব। মেনে নিল তানিশা। এত ছোট চুটির ভিতর তিথির পা কেটে ফেলল। গোড়ালির কাছ থেকে রক্ত পড়ছে। তিথির কোনো হুঁশ নেই, সে তো আনন্দে মশগুল। হাত ধরে তাকে নামিয়ে দিল কেউ। আহিমকে দেখে তিথি ভুরু কুচকে ফেল। ইশারাতে পায়ের কাটা অংশটি দেখালো আহিম। তিথি চেঁচিয়ে উঠল হুট করে। থতমত খেয়ে গেল আহিম। এতক্ষণ তো মেয়েটার বৌদি ছিল না, আর এখন এক নাগারে চেঁচিয়ে উঠল যে। শান্ত করে বসালো তাকে। পকেট থেকে রুমাল বের করে হাঁটুকে বসে পড়ল আহিম। তিথি পা ধরতে কেঁপে উঠল সে। আহিম মুখ তুলে তাকালো, বিরক্তি প্রকাশ করলো। বিভ্রান্ত হয়ে গেল তিথি। দূর থেকে নাদিয়া এক নাগারে তাকিয়ে আছে। আহিম কি করছে এটা? কোনোভাবে রুমাল দিয়ে বেঁধে দিল অংশটা। এতে রক্ত পড়া কমে যাবে মনে হচ্ছে। উঠে দাঁড়িয়ে পড়ল, আর পানিতে নামার দরকার নাই, চুপচাপ বসে থাকো এখানে। জবাবে তিথিও কিছু বলতো। আহিম কোন সাহসে এত অধিকার দেখাচ্ছে? কিন্তু হুট করে নাদিয়া চলে এলো। কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল তাকে। চোখাচোখি হলো ইভার সাথে। ইভা নিজেও অবাক হলো আহিমের কাণ্ড। কাক ভিজে হয়ে আছে নিজুম। পানি নিয়ে খেলতে গিয়ে তার অবস্থা নাজেহাল। একপাশে দাঁড়িয়ে কাঁপছে এখন। ঝর্ণার পানি তো ভীষণ ঠান্ডা ছিল, এখনই শীত করছে তার। পেছন থেকে মাথায় টোকা দিয়ে পড়ল, যাও যাও, আরও এক ডুব দিয়ে আসো, তাহলে কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে। আপনি কি এক ডুব দিন অশান্ত, এতে আপনার সাথে মাথার অশান্তি কমে যাবে। কি বললে তুমি চশমিশ? ছাতার মাথা। আর একটু শুনতে চান? শান্ত মুখ ভেঙচি কাটলো। গায়ের জ্যাকেটটা খুলে পেছন থেকে নিঝুমের গায়ে জড়িয়ে দিয়ে চলে গেল সে।
হতচকিয়ে গেল চশমিশ। হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। এ নিয়ে পরপর দুবার পিছন ফিরে তাকে ডাকার আগে সে আড়াল হয়ে গেল। অশান্ত নিঝুমকে নিয়ে ভাবছে, তার চিন্তা করছে। সত্যি কি এসব ভাবা যায়? ভাবনায় পড়ে গেল মিস চশমিশ। সন্ধ্যা হয়ে আসছে, ফেরার সময় হয়ে গেছে। যাত্রার শেষ বুঝি এখানেই। সকলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পশ্চিম আকাশের দিকে। অদ্ভুত সুন্দর। শহরের চারপাশে মানুষের ব্যস্ততা, উঁচু উঁচু ভবনের মাঝে প্রকৃতির এই ছোঁয়া পাওয়া মুশকিল। সূর্য ঢলে পড়েছে, আকাশের লাল আভা, চারপাশে অন্ধকারের ধোঁয়া, পাখির গুনগুন শব্দ। সব কিছুর মধ্যে ভালো লাগা কাজ করছে। ঝর্ণার পানি গড়িয়ে পড়ার শব্দ অতি নিশ্চুপ হয়ে কান পেতে শুনছে সবাই। শান্তশিষ্ট এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে আরেকটি দিন অতিবাহিত করতে। কিন্তু না, কিছু ইচ্ছে অপূরণ রাখতে হয়। সব ইচ্ছে পূরণ করে ফেললে তো আর দারুণ কিছু স্মৃতি ধরে রাখা যায় না। সবার নিশ্চুপতার মাঝে হঠাৎ দুবার হাসির শব্দ। মনোযোগ ক্ষুণ্ণ হলো সকলের। নিঝুম নাক ঘষছে দাঁড়িয়ে। কেউ কেউ বিরক্ত, আবার কেউ কেউ মজা পেল। শান্ত উচ্চস্বরে হেসে ফেল। আহনাব মুখ টিপে হাসছে। ইফা খানিকটা বিভ্রান্ত, রিয়া বিব্রত। আফিন মলিন কণ্ঠে বলল, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, ওটা শান্তর জ্যাকেট। মুখ মুচড়ে উঠল ইফার। হৃদয়টুকু যেন আগুনে ক্ষত বিক্ষত হয়ে গেল। আফিনের কতটুকু যেন সে শুনে ফেলেছিল। দিয়াও গুনগুন করে তানিশার কাছে কিছু বলছে। কিছু বোধহয় একটা ঘটতে চলেছে। যা ইচ্ছে ঘটুক, জানার ইচ্ছে নেই। তবে সেটার প্রভাব তাদের বন্ধুত্বের উপর পড়লে সত্যিই বড্ড খারাপ হবে। তিতির তো কোনো কিছুর খেয়াল নেই। তার সমস্ত জ্ঞান তার পায়ের দিকে। নাদিয়ারও দৃষ্টি ওদিকে। আইম এত কেন টান দেখাচ্ছে তিথির ওপর? আইমের স্বভাব সে জানে। মেয়ে বদলানো তার স্বভাব। তবে কি তার বিদায়ের পালা চলে আসছে? সে জায়গাটা নিতে চলছে তিথি। নীল এসে পাশে দাঁড়ালো নিঝুমের। মুহূর্তে চোখ সরিয়ে নিল শান্ত। তাদের দুজনকে একসাথে দেখতে চায় না সে। সবাই ব্যাগ গুছিয়ে একত্রে হচ্ছে। এবার সত্যি মনে হচ্ছে ফেরার পালা। পা বাড়ালো প্রত্যেকে। বাসের কাছাকাছি হেঁটে আসতে হলো তাদের। ভেজা পোশাক বদলে নিল সবাই। নিঝুমের গায়ের উপর এখনো শান্তর জ্যাকেট। ইফার ইচ্ছে করছে এক টানে জ্যাকেটটা ছাড়িয়ে নিতে। সহ্য করতে পারছে না সে, পারছে না। বাসে উঠে পড়ল সকলে। ভীষণ ক্লান্ত প্রত্যেকে। চোখ ঘোরাচ্ছে শান্তর দিকে। এবার যদি প্ল্যান ফেল করে তাহলে এসপার তো ওসপার। শান্তর খবর আছে। আনাপ আর তানিশা বাদে সকলেই বাসে উঠে গেছে। নিঝুম তার জানালার সাইডে বসে পড়েছে। তিথি ইফার আগের মতোই বসেছে। আফিন কাছে আসতে শান্ত ভেতরের দিকে গেল। তাদের সামনের সিটে চশমিশ। কানে কানে কিছু বলল আফিন। শান্ত মাথা নাড়ল। নীল উঠল বাসে। শান্তর পিছনে দাঁড়ানো সে। গন্তব্য শান্ত চলে গেলে নিঝুমের পাশের সিটটাতে বসবে। শান্ত চলে যাচ্ছিল, অমনি চশমিশ ডেকে উঠল। গাড়ির জ্যাকেট খুলে ফেরত দিয়ে দিল সে। শান্ত হাত বাড়ালো। আনা বাসে উঠেই পিছন ফিরল। আফিন ধপ করে শান্তর ঘাড় ধরে নিঝুমের পাশে বসিয়ে দিল। নিঝুম হতভম্ব, শান্ত হতবাক। বিভ্রান্ত হয়ে অশান্তর পাশে বসে পড়ল সে। আনা পিছনে ফিরতে দুজনকে একসাথে বসে থাকতে দেখে আর ডাক পাঠালো না। চোখ পড়ল নীলের দিকে। সে বিস্মিত। এটা তো হবার ছিল না। দিয়া ফট করে তার হাত ধরে টেনে তার পাশের সিটে বসিয়ে দিল। এবার আহনাফের অদ্ভুত লাগলো। নীল কিছু বলার আগেই দিয়া বলে উঠল, চুপচাপ এখানে বসে থাকবি, একদম উঠবি না। যেভাবেই হোক আহনাফ আর তানিশাকে একসাথে বসাতে হবে। কি? এইদিকে শান্ত ওঠার জন্য নড়চড় করছে। আফিন দাঁড়িয়ে তার ঘাড় চেপে বলল, ওঠার কথা ভাবলে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো, চুপচাপ বসে থাক। নীলের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। নিঝুম জিজ্ঞেস করলো, কিসের প্ল্যান? এত কিছু জেনে তোমার লাভ নেই চশমিশ, চুপচাপ বসে থাকো। বাচ্চাদের বাচ্চার মতোই থাকা লাগে। আফিন মুখ টিপে হাসলো। মুখ ভার করে মুখ ঘুরিয়ে ফেলল চশমিশ। বেশ অনেকক্ষণ পর তানিশা উঠল বাসে। তাকে দেখে দিয়া ইয়ারফোন একটা নীলের কানে, অন্যটা তার কানে দিয়ে ধপ করে তার ঘাড়ে মাথা রেখে ঘুমানোর ভান করলো। পেছনে এসে এই হাল দেখে নীলকে উঠতে বলতে পারলো না। এদিকে নিঝুমের পাশে বসার চেয়ে দাঁড়িয়ে যাওয়াই বেশ ভালো মনে হচ্ছে। আহিম একটু জোর গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা ওই সামনের দিকে যা, ওখানে তো সিট খালি আছে। কেন সামনে কেন যাবে? পেছনে কি সিট নেই? ও সিট তো খালি নেই। তা তানিশা তুই সামনে চলে যা না। আমি ঠিক আছি। দাঁড়িয়ে যাবি নাকি তাহলে? আহনা পিছন ফিরল।
চোকাচুকি হলো তাদের। জানালার পাশের সিট থেকে উঠে দাঁড়ালো সে। বাসের সকলে মুখ চাউচাই করছে। তানিশা চট করে এগিয়ে গিয়ে সামনের দিকে। বাকি সকলের চোখে মুখে হাসি। নিজম এবার মাথা তুলাচ্ছে। আচ্ছা, তবে এই কাহিনী। তানিশার পাশে বসতেই সিগারেটের বিকট গন্ধ আসতে লাগলো। গন্ধ এত প্রখর নয়, তবে আহনাফের বিভ্রান্ত লাগছে। মুখ তুলে ফেল তানিশার দিকে। মুহূর্তে চোকাচুকি হলো দুজনের। আহনাফ এবার চোখ সরেনি। কোনো এক গোলক ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করছে। এই গন্ধ এর আগেও পেয়েছে সে। কেমন চেনা চেনা লাগছে, কিছুটা ঝাপসা, ওই স্বপ্নের মতো। বাদ চলতে শুরু করেছে। স্বপ্নের ওই মেয়েটার মুখ আবারও চোখের সামনে ভেসে উঠছে। ঝাপসা, অস্পষ্ট। চোখ দুটো দেখতে পাচ্ছে, ঠিক তানিশার মতোই চোখ দুটো। আহনাফ চমকে যাচ্ছে। তানিশা অবাক হচ্ছে। আহনাফ কি ভাবছে এত? হঠাৎ বাসটা থেমে গেল চট করে। তানিশার সামনের সিটের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল। আহনাফ চট করে তার গালে হাত রাখলো। কেঁপে উঠল সে। এই ছোঁয়া তো অনেক চেনা। এর আগেও কি কখনো তানিশার গাল ধরেছিল সে? সোজা হয়ে বসলো তানিশা। আহনাফও বসলো ঠিক করে। অস্থিরতা কাটছে না। সবটা তার ভ্রম হতে পারে। বাস্তবতা আর ভ্রম কেন মিলিয়ে ফেলছে সে? এতটাও স্মৃতিশক্তি খারাপ নয় তার। পিছনের সিটের একদল মুখ টিপে হাসছে। তাদের প্ল্যান কার্যকর। নীল অনেক কষ্ট করে হাসছে। ফিরে ফিরে তাকাচ্ছে সামনের দিকে। শান্তর হাতটা দেখা যাচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস ফেল সে। শান্ত ফিরে গেল নিঝুমের দিকে। সে চোখের চশমা খুলে অন্যায় মুছছে। তার ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া। চোখের পাতা ফেলে ফেলে শান্ত তাকিয়ে আছে। বড় স্নিগ্ধ লাগছে চশমিশকে। ভেজা চুলে নারীর দর্শন, পানিতে ভেজা পদ্ম ফুলের মতোই স্নিগ্ধ। চশমিশকেও কম লাগছিল না। চশমিশ চশমা পরে তার দিকে ফিরতে শান্ত হকচকিয়ে গেল। দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে ফোনটা বের করে টিপতে লাগলো। সে ভুর কুচকে ফেলল নিঝুম। তার চোখে নজর সরছে না। শান্তর অস্বস্তি হচ্ছে। পকেট থেকে হেডফোন বের করে নিয়ে দুটোই কানে গুঁজল সে। নিঝুম এবার বাঁকা চোখে তাকালো। কি অদ্ভুত! অশান্ত একবারও তাকে সাধলো না। অভদ্র, অশান্ত। ইফা সিট থেকে মুখ ফিরে পিছনের দিকে তাকালো। তার অশ্রুসিক্ত আঁখি দুটি কাঁপছে। জল গড়িয়ে পড়ল এখনই। শান্ত ভাইয়ের চোখের চাউনি সে চিনে গেছে। নিঝুমকে মনে ধরেছে তার। কেন কেন? এতদিন তো শান্ত ভাইয়ের আশেপাশে ছিল সে। তবু কেন শান্ত ভাইয়ের মনে ঠাঁই হলো না তার? ইচ্ছে করছে কাঁদতে, খুব জোরে জোরে কাঁদতে। তবু কান্না থামিয়ে রাখলো অদম্য চেষ্টা। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে চমকে উঠল। তিথি ইভার চোখ মুখের দিকে তাকিয়ে পড়ল। কি রে, কি হয়েছে তোর? কিছু না। মনে হলো কাঁদছিস। অদ্ভুত তো, কাঁদতে যাবো কেন? আমি বেশ আছি। তোর পায়ে ব্যথা কেমন? ব্যথা নেই, তবে অস্বস্তি উঠছে। এখানে তো ডাক্তারের খোঁজ পেলাম না। দেখিস ঢাকায় গিয়ে সোজা হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, একদম। অতঃপর দৃষ্টি জানালার দিকে ফেল। এখান থেকে আহিমকে লক্ষ্য করতে পারে না। জানালার এই সাইড থেকে তো আর আহিমকে দেখা যায় না। কিন্তু মন কেন এত উথাল পাথাল করছে? কি কারণে? আহিমকে কেন দেখতে ইচ্ছে করছে? কোন কারণে? তিথি চোখ বুঝল। যত সব আজগুবি ভাবনা তার। আহিম ফোন হাতে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে। নাদিয়ার মন বিষণ্ণ। এই এতটুকু সময়ের মধ্যে আহিমের মনে পরিবর্তন ঘটেছে। কি করে সম্ভব? কি হলো এতটুকু সময়ে? কোনো কথা না বলে আহিমের হাতটা জড়িয়ে নিল সে। আহিমও একটু শব্দ অবধি করলো না, কিন্তু আগলে ধরলো না তাকে। নাদিয়ার চুপ করে থাকলো না, জিজ্ঞেস করে ফেলল, কি হয়েছে তোমার? কিছু না তো। হেসে আগলে ধরলো নাদিয়াকে, বলল, ঘুমিয়ে পড়, খুব ক্লান্ত লাগতেছে আমার। চোখ নামিয়ে ফেলো নাদিয়া। তার মন বলছে এই সম্পর্ক আর বেশি দিন টিকবে না। এমন হলে কখনো এই টিপে আসতে চাইতো না সে। রিয়া চোখ বুজে শুয়েছিল আফিনের ঘাড়ে মাথা রেখে। একটু পরপর আবার চোখ মেলে তাকাচ্ছিল। আফিন অবশ্য এসব কিছু টের পাচ্ছিল না। দু একবার রিয়াকে ডাকও দিল। আলসেমি করে রিয়া জবাব দিল না। আফিন ভাবলো রিয়া বুঝি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। রিয়া চোখ মেলে হাসলো। আফিন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালো লাগছে তার। এই সম্পর্ক আজ কয়েকদিনে না, বেশ কয়েক বছর হতে চলো। আজ অব্দি কখনো তাদের মাঝে সিরিয়াস কিছু নিয়ে ঝগড়া হয়নি। দুজনের বোঝাপড়া খুব ভালো। এবার বুঝি এই সম্পর্ককে বিয়ের বাঁধনে আটকানো যায়। আফিন তো আবার ছোটোখাটো একটা বিজনেসও শুরু করেছে। বিজনেসটা ভালো হলেই বাবাকে তার কথা বলবে বলে ঠিক করে রাখলো। হুট করেই আফিনের ফোন বেজে উঠল। রিয়া জেগেই ছিল। আফিনের ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে খটকা লাগলো। কোথায় জানি দেখেছে নাম্বারটা, মনে করতে পারছি না, কিন্তু চেনা চেনা লাগছে। আফিন ফোনটা কেটে দিল, জবাব দিল না।
ঘুরতে ঘুরতে গল্প এসে পৌঁছালো নিঝুম আর চশমিশের কাছে। শান্ত গান শুনছে। কি গান বাজছে তার হেডফোনে? নিঝুম শোনার জন্য অস্থির হয়ে গেল। কানটি একটু উঁচু করে শান্ত কানে কাছে নিল। চশমিশ কিছু একটা করছে ভেবে শান্ত মাথা তুলে তাকালো। বাসটা এর মধ্যে ঘুরিয়ে নিল। নিঝুম পড়ে যাওয়ার ভয়ে শান্ত টি শার্ট শক্ত করে ধরে রাখলো। দুজনের এমন অদ্ভুত মুখোমুখি কেউই আশা করেনি। খুব কাছ থেকে দেখছিল একজন অপরজনকে। নিঝুম সময় নষ্ট না করে চুপচাপ বসে পড়ল। শান্ত মাথা দুলালো। যতই সে চাইছে চশমিশ থেকে দূরে সরে যেতে, অমনি যেন আরও কাছাকাছি এসে পড়ছে। কি মনে করে হেডফোন একটা দিল চশমিশের কানে। চশমিশ গান শুনতে পারছে। মিষ্টি একটা হাসি দিয়ে ফিরল অশান্তর দিকে। শান্তর হৃদস্পন্দন বাড়ছে। দ্রুত মুখ ফিরিয়ে নিল সে। বাংলা গান বাজছে। ওহি কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। মন দিয়া গান শুনছে আর দৃষ্টি বাইরের দিকে। রাস্তা পুরোটাই অন্ধকারে ঢেকে গেছে। ল্যাম্পপোস্টের আলোগুলোকে দূর থেকে চাঁদের মতো লাগছে। বা ভ্রমণটা সত্যি জমে উঠেছিল। নীরব নিশ্চুপ এই পরিবেশে যেন ঘুম ঘুম ভাবটা আচ্ছন্ন করে তুলছিল বেশ। নিঝুম সিটে হেলান দিয়ে দিল। বাসের জানালা আটকে দিল শান্ত। বড্ড ঠান্ডা বাতাস আসছে। ঘুম ঘুম আঁখি মেলে রাখা তাই হঠাৎ এই আঁখি মেলে গেল জানালার কাছে। আশ্চর্য, এই প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। নিঝুম স্পষ্ট দেখছিল অশান্ত তার দিকে ফিরে আছে। সত্যি কি তাই? আচ্ছা, সে ভুল ভাবছে না তো? ভাবাভাবির এই পর্যায়ে ঘুমিয়ে পড়ল সে। শান্ত দেখতে পাচ্ছে ধীরে ধীরে নিঝুম ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে। দুজনের মাঝে না বলা অনেকগুলো কথাই জমে গেল। অথচ তখন নীল আর আহনাফের সাথে কি কথা। আর এখন এখন সব ফুরিয়ে গেল। তাকে বলার মতো কি কিছু নেই তার কাছে? একটু খারাপ লাগলো। হঠাৎ হকচকিয়ে গেল সে। শুকনো ঢোক গিলল তার ঘাড়ে নিঝুমের মাথা। না, এবার সে কিছুই করেনি। এই রাত সাক্ষী। এবার তার হাতে কিছু ছিল না। হাতে থাকা জ্যাকেটটা জড়িয়ে দিল চশমিশের গায়ে। ঠান্ডা পড়েছে খুব। ভোর হতেই তারা ঢাকায় পৌঁছে যাবে। নিঝুমের চোখ থেকে চশমাটা খুলে হাতে রাখলো। দুই হাত বাহুতে গুজে চোখ বুঝলো। ও হ্যাঁ, গানটা বন্ধ করতে একদমই ভুলেনি। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে ফিরল তানিশার দিকে। তানিশা ঘুমানোর চেষ্টা করছে। সিটে বারবার মাথা রাখা সত্ত্বেও বারবার পড়ে যাচ্ছে সে। তাদের দুজনের মাঝে তফাৎ অনেক। এবার একটু এগিয়ে বসলো সে। তানিশার মাথা আবারও পড়ে গেল। এবার চোখ মেলে চাইল সে। হঠাৎ আহনাফকে এতটা কাছে দেখতে পেয়ে বিভ্রান্ত হলো খানিকটা। আহনাফ হাত নেড়ে ইশারা করলো। প্রথমে ভাবলো না থাক, দরকার নেই মাথা রাখার। কিন্তু এই লোভ সামলাতে পারল না সে। ধীরে আহনাফের ঘাড়ে মাথা রাখলো সে। বড্ড শান্তি অনুভব হচ্ছিল এখন। আহনাফ নিজ স্বরে বলল, একটু ঘাড়ে মাথা রাখলে এমন কিছু হবে না। ঘুমাও তুমি। তুমি ঘুমাবে না? না, চলতি বাসে আমার ঘুম আসে না। তানিশা দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করলো না। ঘুমিয়ে গেল। বাস চলছে দ্রুত গতিতে। চারিদিক ছিমছাম নিঝুম। গাড়ির হর্নের আওয়াজ ছাড়া আর কিছুই আসছিল না। আহনাফ ঘুমাবে না বলেও তার চোখ দুটো লেগে গেল। হঠাৎ একটা ভয়ানক স্বপ্নে ঘুম ভেঙে গেল আহনাফের। পরম যত্নে কেউ তার গাল দুটো ধরেছিল, চেয়েছিল মায়াভর দৃষ্টিতে। তার চুম্বনে সমস্ত শরীর ঝাঁকিয়ে উঠল। আহনাফ ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার হাত কাঁপছে। হাতের উপর তানিশার হাত রাখা। এখন কোনো সন্দেহ নেই, ওটা স্বপ্ন নয়, সত্যি ছিল। সে আর কেউ ছিল না, তানিশা ছিল। আহনাফ হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে। হৃদয় কম্পিত, মনে অস্থিরতা। তার ঘাড়ে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে তানিশা। দৃষ্টি গিয়ে পড়ল তার শুষ্ক ঠোঁট জোড়ার দিকে। মনে পড়েছে, সব কিছু মনে পড়েছে। স্বপ্নের মেয়েটা আর কেউ না, এই ছিল, এই মেয়েটাই ছিল। তুমি ছিলে, তানিশা ছিল। আহনাফ বিড়বিড় করে বলল, তুমি ছিলে, সে তুমিই ছিলে। অতপর একরাশ দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো। বলে শান্ত ঘুম ভেঙে গেল। আজকের সকালটা অনাকাঙ্ক্ষিতভাবে শুরু হলো চশমিশের মুখ দেখেই। দেখা যাক দিনটা কেমন যায়। ভালো যাক আর খারাপ যাক। এত স্নিগ্ধ মুগ্ধ মুখের দর্শন পেয়ে শান্ত নিজেকে ভাগ্যবান বলে মনে হতে লাগলো। হুট করেই বোধহয় চশমিশ বাচ্চাদের মতো তার হাতটা আগলে ধরে ঘুমাচ্ছে। নিঝুম একটিবারের জন্য ওঠেনি। শান্তর হাতের মুঠোয় এখনো নিঝুমের চশমা। বাস চলছে এখন ঢাকার মধ্যে। এই তো আর কিছুক্ষণ পরে ভার্সিটিতেও চলে যাবে। আহনাফের আর ঘুম হয়নি। সারা রাত জেগেছিল সে। অপরাধ বোধে নিশ্চুপ হয়ে গেছে। তানিশার ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। সে এখন জানালার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে। বেশ অনেকক্ষণ পর বাস ঢুকলো ভার্সিটির মধ্যে। শান্ত চশমিশকে দেখছে। এই মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি। গালে দুটো চড় মেরে ঘুম থেকে ওঠানো উচিত। প্রেম প্রেম ভাব নেই অবশ্য, এটা করা যায় না। উচিত গালে হাত রেখে আলতো করে ঢাকা, কিন্তু না। শান্ত সোজা আর আনা চশমিশ
দুজনেই তেরা বেঁকা, তাই মনের প্রেম প্রেম ভাবকে অন্যদিকে রেখে গালে চর মেরেই ঘুম থেকে ওঠালো নিঝুমকে। না, এত জড়ও না। নিঝুম চোখ খুলছে, চশমা খুঁজছে। আহনাফ উসখুস করছে। তানিশার সাথে তার কথা বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কিসের আর কি। বাস থামতেই তানিশা সবার আগে নেমে গেল। একে একে সবাই নামছে। দিয়া, রিয়া, আফিন, আহির আর শান্ত মুখ টিপে হাসছে। আহনাফ তড়িখড়ি করে বাস থেকে নামলো। এই ভাবলো তারও একটু মজা নেবে, কিন্তু তার হলো কই। ওই যে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তানিশার বাগদত্তা, সে নিজেও হতবাক, সাথে দিয়া আর রিয়াও। ফিরল আহনাফের দিকে, সে হতভম্ব। সত্যি আকাশকে সেও আশা করেনি। আকাশ এগিয়ে এলো, সকালের সামনে তানিশার হাত ধরে নিল। দুজনে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। গাড়িতে উঠে বসলো। তানিশা একবারের জন্য পিছন ফিরল না। আহনাফ আশা করেছিল, তবুও কোথাও যেন খারাপ লাগা ছিল। শান্ত হতাশা নিয়ে পিছনে ফিরল। নিঝুম শান্তর জ্যাকেট গায়ে দিয়ে এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছে। এই মেয়ের ঘুমকে এখনো যায়নি। কি ঘুম রে বাবা। শান্ত ভাবলো নিঝুমকে বাসে এগিয়ে দিবে। না, তার আশাও পূরণ হলো না। নিরুপমা এসে হাজির। কোনো কথাবার্তা বাড়ালো না। নিরুপমার পিছু পিছু নিঝুমা হাঁটা ধরল। শান্তর আশায় এই সকাল সকাল এক বালতি জল ফেলে চশমিশকে নিয়ে গেল নিরুপমা। বাসায় পৌঁছেতে নিঝুম শটাং করে বিছানাতে শুয়ে পড়ল। নিরুপমা তার ঘরের বাইরে দাঁড়িয়ে পড়ল। ফ্রেশ হয়ে নাও, পারলে গোসল ছেড়ে নাও। একটু ঘুমিয়ে নেই আপু। একদম না, এক্ষুনি উঠবে মানে এক্ষুনি। গোসল করিয়ে যতক্ষণ ইচ্ছে ঘুমাও। হেলতে দুলতে নিঝুম উঠে দাঁড়ালো। নিরু ব্যাগ টেনে রাখলো খাটের উপর। হঠাৎ বিব্রত দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কোন ছেড়ে জ্যাকেট পরে আছো তুমি? ছোট ছোট চোখ করে নিরুর দিকে একবার তাকিয়ে ফের আবার নিজের গায়ের জ্যাকেটের দিকে তাকিয়ে ভাবলো। নিচু স্বরে বলল, এটা অশান্ত আপা। ইস, এটা নিয়ে চলে এলাম। ও, কিছু একটা ভেবে ঘর ছেড়ে বের হয়ে গেল নিরু। নিঝুম গিয়ে ঢুকলো সোজা বাথরুমে। গোসল সেরে বের হয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। নিরু খাবারের জন্য ডাকতে এসে দেখলো নিঝুম ঘুমে কাতর। এদিকে সেদিকে জামা কাপড় ছড়িয়ে আছে। এই মেয়েটা তো একটা কাজও করবে না। এত এত জামা কাপড় এখন তার ধুতে হবে। নিজ থেকে জ্যাকেটটা হাতে নিল। ভাবনায় পড়ে গেল দ্বিতীয়বার। নিঝুমের সাথে কি তবে অশান্ত ভাব হচ্ছে? ব্যাপারটা কি ঠিক হচ্ছে? তানিশা বাসার মধ্যে ঢুকতে শায়লা বেগম একটু মধুর গলায় মেয়ের সাথে কথা বলতে লাগলেন। এর মূল কারণ হচ্ছে পেছনে আকাশ দাঁড়ানো। আকাশ এসে বলল, আন্টি ওকে এবার ঘরে যেতে দিন, অনেক ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ, যাবে তো। তা তানিশা, তুমি জানো আকাশ সেই কোন ভোরে এসে তোমার জন্য অপেক্ষা করছিল? কেন অপেক্ষা করছিল মা? আমি তো বলিনি অপেক্ষা করতে। শায়লা হতভম্ব হয়ে চেয়ে রইলেন। তানিশা এমনভাবে কথা বলবে এটা তিনি ভাবেনি। আকাশ চট করে পড়ল, মনে হচ্ছে আমি না গেলেই তানিশা বেশি খুশি হতো। না, তা হবে কেন? এসব কি বলছো আকাশ? তানিশা, এটা কি ধরনের কথা? ছেলেটা তোমার জন্য এত করলো আর তুমি কিনা ওকে এভাবে অপমান করছো? এটা অপমান নয় মা, আমার মনের কথা আমি বলেছি। এখন যার সাথে বাকি জীবনটা পার করব তাকে মনের কথা বলবো না তো আর কাকে বলবো? ঠিকই তো বলেছে তানিশা, আমায় বলবে না তো আর কাকে বলবে? এখন একসাথে তো বাকিরা জীবন একসাথেই পার করতে হবে, তাই না? খোঁজা মেরে কথাটা বলল আকাশ। দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ঘাড় পাকিয়ে তাকলো। তানিশাও ফিরল। দুজনে চোখাচোখি হলো। একজনের চোখেতে একরাশ রাগ আর ঘৃণা, অপরজনের চাহনিতে কি আছে বোঝা যাচ্ছে না। তানিশা আচমকা হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শায়লা বেগম আন্দাজ করেছেন এদের মাঝেও কিছু একটা নিয়ে কথা চলছে। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিল শান্ত। ঠিক সন্ধ্যাবেলা ঘরের কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই আহনাফ ঘরে ঢুকলো। তাকে বেশ চিন্তিত লাগছিল। শান্ত সেদিকে নজর দিল না। সে চলে গেল বেলকনির দিকে। সেখান থেকে তাকিয়ে নিচ দেখছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও নিচে কিছু বাচ্চারা এখনো খেলছে। আশ্চর্য, এদের মায়েরা এখনো তাদের ঘরে নিয়ে পড়াচ্ছে না কেন? ছোটবেলায় তার সাথে এমনটা হতো যতদিন মা বেঁচে ছিলেন। মা মারা যাবার পর এমনটা আর হয়নি। সন্ধ্যা হলে সে একা একা পড়তে বসতো। ফ্রেশ হয়ে এবার এলো বসার ঘরে। আহনাফ রান্নাঘরে দাঁড়িয়ে। ওই কি করছিস ওখানে? রান্না করবি নাকি? আহনাফ একটা ছুরি খুঁজে বের করে বলল, না। তাহলে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোকে মারবো বলে। কি? আহনাফ ছুরি হাতে এগিয়ে আসছে। তার হাতে ছুরি মোটো ফল কাটার ছুরি নয়। এটা থাকলেও এত ভয় পেত না শান্ত। সে হক চুকিয়ে গেল। আচমকা আহনাফকে তার দিকে এগিয়ে আসতে দেখে পিছন ফিরল সে। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, আমি আবার কি করলাম? তুই জানতি? কি জানতাম? আমার স্বপ্নের মেয়েটা কে ছিল? শান্ত পিছুতে পিছুতে সবাই উঠে দাঁড়ালো। আহনাফ তার কয়েক পা দূরে। শান্ত ঘামছে।
তার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে বিরাট কিছু একটা লুকিয়ে রেখেছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিল সে, অতঃপর অনুতাপের স্বরে বলতে লাগলো, আহনাব দেখ, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুই নেশা করেছিলি আর তানিশা তোর কাছেই ছিল। আমি যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে সব শেষ হয়ে গেছিল। আমায় বিশ্বাস কর, আমি তোর বন্ধু। তুই পাগল হয়ে গেছিস আহনাব। আহনাব তবুও এগিয়ে আসছে, শান্ত ভয়ে সোফার উপর পা উঠিয়ে বসে আছে। আহনাবকে দেখতে অনেক শান্ত লাগছে, নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে সে। আহনাব ছুরি দিয়ে আঘাত করলো, কেঁপে উঠল শান্ত, তার চিবুক বেয়ে ঘাম ঝরছে। খুব ভয় পেয়েছে বেচারা। আহনাব মাঝে মাঝে এত সিরিয়াস হয়ে যায় না, বলা মুশকিল। ছুরিটা একদম গেঁথে আছে সোফার মাঝে। ইস, একটু হলেই তো তার শরীরের এখান থেকে ওখান হয়ে যেত। পাশের সোফায় আহনাব নিশ্চুপ হয়ে বসে আছে, তাকে বেশ চিন্তিত লাগছে। শান্ত মুখ খুলে কিছু বলার আগেই পায়ের স্যান্ডেল খুলে সজোরে ছুঁড়ে মারল। হাত দিয়ে শরীর ঢেকে কাচুমুচু হয়ে বসে আছে শান্ত। ও শুধু শুধু তার উপর রাগ দেখাচ্ছে। আহনাব ঝাঁঝালো কণ্ঠে বলল, শুধু শুধু রাগ দেখাচ্ছি? সেদিন রাতে আমার হাতে গ্লাস কে দিয়েছিল? বল কে ছিল? আরে ওটা তো আমি তোর ভালোর জন্য দিয়েছি। মন খারাপ করেছিলি বলে ভেবেছিলাম একটু পেটে পড়লে ভালো লাগবে। তুই এমন লঙ্কা কাণ্ড বাঁধাবি কশিন কালেও কি আমি টের পেয়েছিলাম নাকি? এক কাজ কর, ছুরিটা নিয়ে আমার কাছে এসে ঠিক এমন করে গলায় বসিয়ে দে। তাহলে মরে যাবি তো। বেঁচে থেকেই আর কি হবে? বলছিলাম কি, শোন। দূরে, একদম দূরে। আমার থেকে দূরেই থাকবি তুই। আহনাব। কি? শোন, দেখ, ব্যাপারটা সিরিয়াস না। যা হয়েছে দোষ তো আর তোর একার না। ও আচ্ছা, তাহলে এখন গিয়ে আমি তানিশাকে দোষারোপ করি? সেটা কখন বললাম? ভাই, তুই সব কিছুতে উল্টোটা কেন ধরছিস? দেখ, তানিশা তো ওই ব্যাপার নিয়ে কিছু বলেনি। বলেছে? আচ্ছা, তুই জানলি কি করে? আমার সব কিছু মনে পড়েছে। এই, কি করে রে? তানিশার সিগারেটের গন্ধে। কি হারামজাদা, আর কিছু মনে রাখতে পারলি না? শেষমেশ কি না এটা? আহনাব চোখ বাঁকিয়ে ফেল। শান্তর আগের মতোই চুপসে গেল। কলিং বেলের শব্দ, তার দিকে ফিরে বলল, দরজা খুলতে যাই। রাগে মুখ ফিরিয়ে নিল আহনাব। কিছু ভালো লাগছে না তার। দরজা খুলতেই একদল ঢুকলো ঘরেতে। হয়েছে আজ, সবে দেখি এখানে। আফিন সোফায় এসে শুতে যাবে, অমনি ছুরির দিকে ফিরে বলল, এইটা এখানে কি করছে? সবাই উকি মেরে ফিরল। শান্ত মিনমিনিয়ে বলল, আহনাব করেছে। কেন? সবার মুখে এক প্রশ্ন। শান্ত মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে ওই একটা মেয়েকে। ও কিচ্ছু না। আহনাব দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। শান্তর কথা থেমে গেল। আহনাব উঠে গেল খানিকক্ষণ। শান্তর দিকে ছুটে আসতে হুলুস তুলুস করে নিজের ঘরের দিকে ছুট দিল শান্ত। বলে উঠল, মা গো। শান্ত সবে ক্যাফেতে ঢুকলো। তার কিছু পুরনো বন্ধু বলতে গেলে কলেজে পড়ার সময় যাদের সাথে বন্ধুত্ব ছিল, আজ অনেকদিন পর তাদের সাথে দেখা করতে এসেছে। ক্যাফেটা সুন্দর, দেওয়ালে সাদা রঙের মাঝে অনেক রঙের আঁকিবুকি, আবার মানুষজনের ভিড়ও কম। শান্ত সবে তাদের সাথে আলাপ করে একসাথে বসলো। এর মধ্যে আরো কজন এসে যোগ দিল। কফি অর্ডার করা হয়েছে, কফি আসছে। শান্ত হাতের নখ কামড়াতে কামড়াতে পেছন ফিরতেই হঠাৎ তার চোখ আটকে গেল এক মায়াতে। মোহিত দৃষ্টিতে চেয়ে আছে। এইমাত্র ক্যাফেতে প্রবেশ করছে চশমিশ। তাকে আজ বেশ ভিন্ন রকম লাগছে। হ্যাঁ, লাগছে। অন্যদিনের তুলনায় আজ তার সাজগোজের পার্থক্য আছে। ঠোঁটে হালকা রং ছুঁয়েছে মনে হচ্ছে। শুধু তাই না, আজ তার কানে দুগুলো আছে। ওই কানের চুল গোজার সময় খেয়াল করলো শান্ত, হাতে এক গোছা চুড়িও। চুড়ির ঝনঝন আওয়াজ ধপ করে তার বুকে বিঁধল। এক লাল রঙের আবরণে ঢাকা সে। খুব মুগ্ধ লাগছে তাকে, কিন্তু হঠাৎ তার এই মুগ্ধতার সাজের কারণ কি? এমা, এই মেয়ে তো দেখি আবার মিষ্টি করে হাসছো। তার সাথে থাকলে তো চোখ বন্ধ করে দাঁত সব বের করে এক ভেলকি দেখাই, যদিও তখনও তাকে সুন্দর লাগে। তবু আজ যেন নিজেকে সর্বোচ্চ সুন্দরী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। শান্ত শুকনো ঢোকিল। চশমিশ আজ চশমা পরেনি, তার চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। বেশ অন্যরকম লাগছে এই চশমিশকে। ধরি, আজ তো চোখে চশমাই নেই। এই মেয়ে কি করছে এসব? মনে হচ্ছে অশান্ত হৃদয় হরণ করতে এসেছে সে। কিন্তু এ কি? অশান্ত চশমিশ একটু সুন্দর করে হেসে অশান্তর মনের হৃদস্পন্দন বাড়িয়ে তাকে মুগ্ধ করে শেষে কিনা অন্য এক ছেলের টেবিলে গিয়ে বসলো। শান্ত দৃষ্টি রীতিমতো পাল্টে গেল। ছোট ছোট চোখ করে পাশের ছেলেকে দেখছে। ছেলে তো বা দিব্যি হি হি করে হাসছে। ইচ্ছে তো করছে গিয়ে ছেলেটার মুখে দপাস করে এক চর দিয়ে দাঁত ফেলে দিতে। দেখো,
আবার তাকাচ্ছে কি করে, চোখ দিয়ে যেন গিলে খেয়ে ফেলে। এই চশমিশ ওর পাশে বসে কি করছে? এই লোক তো সুবিধার মনে হচ্ছে না। কথার ছলে আবার হাত ধরার চেষ্টা। আরে বাপ, 2 মিনিটও তো হলো না মেয়েটা এসেছে, এরই মধ্যে ধরাধরি শুরু। দাঁতে দাঁত চেপে সমস্তটা ধৈর্য করে যাচ্ছে শান্ত, কিন্তু না, এবার তার ধৈর্য আর রাখতে পারছে না। হুট করে চেঁচিয়ে বলে উঠল, চশমিশ। অতঃপর সামনে বসা ছেলেটির নাম অয়ন সরকার। নিজুম তার সামনে বসতে বেচারা অবাক দৃষ্টিতে চেয়ে আছে সে। নিজুম চশমা পরেনি, এ কি করে সম্ভব? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, চশমা কোথায় তোমার? আপনাকে চমকে দিব বলে পরিনি, লেন্স পরেছি। আমি সত্যি চমকে গেছিলাম, একদম আটকে উঠেছি। মিনিটের জন্য মনে হচ্ছিল এটা তুমি নও। নিজুম আবার হাসলো। গোলগাল চেহারার ছেলেটি অয়ন, তার চোখে তো ভারী চশমা। ছেলেটি তার এলাকাতেই থাকে। বেশ কয়েকবার সামনাসামনি কথা হয়েছে, বাকি কথাগুলো মেসেজে সীমাবদ্ধ। অনেকদিন ধরেই অনুরোধ করছিল দুজনে একসাথে বসে যেন কফি খেতে যায়। বারবার অজুহাত দেখে পাশ কাটিয়ে ফেলো। নিজুম এবার মানা করতে পারলো না। এর অবশ্যই একটা বিশেষ কারণ আছে। কয়দিন আগেই এই ছেলেটা তার এলাকার একটা বিড়ালকে বাঁচিয়েছে, খুব বাঁচিয়েছে। একটা কুকুর আরেকটু হলে বিড়ালটিকে মেরে ফেলতো। মুখে হাত দিয়ে অস্থির হয়েছিল নিজুম, তার গলা দিয়ে সরি বের হচ্ছিল না। তখন কোথা থেকে ছুটে এসে যে অয়ন বিড়ালটিকে বাঁচালো সেই জানে। তৎক্ষণাৎ বাঁচানোর শুধু নয়, বিড়ালটি চিকিৎসা করে এখন প্রায় পুরোপুরি সুস্থ করে ফেলেছে। এমন না, নিজমের বিড়াল বেশ পছন্দ, কিন্তু তবুও এমন মহত্ব কজন মানুষের মনে বিস্তার করে। সেই কৃতজ্ঞতা থেকে হলেও নিজম আজ এখানে এসেছে, তবে শুধু একজন বন্ধু হিসাবে, এর বেশি কিছু নয়। অয়ন ওয়েটারকে ডেকে 2টো কফি অর্ডার করলো। প্রায় কিছুক্ষণের মধ্যেই কফিও এসে গেল। অপেক্ষা করতে হয়নি তেমন। সেই কফির মগটা এগিয়ে দিতে গিয়েই কোনোভাবে হাত লেগে নিজম খানিকটা হতভম্ব বোধ করলো। একটা দুর্ঘটনা ভেবে ভুলে গেল, কিন্তু অশান্ত মশাই মোটেও এটা দুর্ঘটনা ভাবিনি। আর সেই ছেলেটার মনে কি ছিল সেই ভালো জানে। মিনিট 2 যেতে না যেতেই শান্ত চেঁচিয়ে উঠে বলল, এই চশমিশ। বেচারি চশমিশ তখনই কফিতে চুমুক দিয়েছিল। শান্তর গলার স্বর শুনে বিষম লেগে গেল তার। বড় বড় চোখ করে চেয়ে রইল সামনের দিকে। 2-1টা যা লোকজন ছিল তারা সহ শান্তর বন্ধু বান্ধবও তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত উঠে গেল, বন্ধুদের বলে সামনে এগিয়ে গেল। নিজুম অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তা তুমি কি করছো? চেনো নাকি তুমি নিজুম? নিজুম আমতা আমতা করতে ব্যস্ত। শান্ত চেয়ার টেনে বসে অনেক ঘাড়ে হাত রেখে বলল, আরে আমরা দুজনকে চিনি, বন্ধু তো আমরা। ও আচ্ছা। হ্যাঁ একই কলেজে পড়ি। তা তুমি কি চশমিশের বয়ফ্রেন্ড নাকি? নিজুম কপাল কুঁচকে তাকালো। তার চাহনির ভাবভঙ্গি বেশ অগোছালো। অপকটে কি কথাটাই না বলে ফেলো অশান্ত। নিজুম ভুর কুঁচকাল। অয়ন মাথা তুলিয়ে পড়ল, না না, আমরাও বন্ধু, এই আর কি, এক এলাকাতেই থাকি তো। ও আচ্ছা, বন্ধু। হ্যাঁ আমরা শুধুই বন্ধু। তা আপনি এখানে কার সাথে এসেছেন? নিশ্চয়ই আপনার বান্ধবীর সাথে। তোমার মাথায় বুঝি সারাক্ষণ এইসবে ঘুরতে থাকে, তাই না চশমিশ? হ্যাঁ, কে ভাবতে পারে তা শুরুতেই বোঝা গেছে। আচ্ছা আমি উঠি তাহলে। অনেকটা অনিচ্ছায় উঠে গেল শান্ত। নিজম চট করে কফিতে চুমুক দিয়ে বলল, আহা বসুন না, আপনার জন্য 1 কাপ কফি অর্ডার করেছি। তুমি খাওয়াবে আমায়? কেন? আপনি আমায় কি ভাবেন, কিপটা? আজ অবধি শুধু তেল মেরে খেয়ে গেছো, কোনোদিন 1 কাপ চা খাইয়েছিলে শুনি? এত বড় কথা। বসুন তাহলে, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। শান্ত হেসে বসে পড়ল। অয়ন দুজনের ঝগড়া দেখে খানিকটা নিশ্চুপ থাকলো। শান্তটিকে সুযোগ বুঝে অয়নের পাশে বসে পড়েছে। শুকনো ঢোক গিল সে। বেচারার মুখটা শুকিয়ে গেছে। শান্তর হাসি পাচ্ছে। আসছে তার চশমিশের সাথে কফি ডেট যদি না আজ ভন্ডল করে দিয়েছে, তার নামও শান্ত নাই। তিনজনই চুপচাপ কফির মগে চুমুক দিচ্ছে। কথাবার্তা কেউই তো শুরু করছে না। উপায় না দেখে নিজম নিজ থেকে বলা শুরু করলো, আচ্ছা বিড়ালটা কেমন আছে? হ্যাঁ মোটামুটি এখন সুস্থ। আগে তো কিছুই খেতে পারতো না, এখন অবশ্য একটু খেতে পারে। একটু আগেও ওকে দেখে এসেছি। বাহ, আপনি তো খুব ভালো কাজ করেছেন। একমাত্র আপনার জন্যই বিড়ালটা সুস্থ হয়েছে। তুমি একদিন সময় করে বাসায় এসে বিড়ালকে দেখে যেও। 100 বার যাব। অয়ন হাসলো। শান্ত এবার এদিকে ফিরে তাকাচ্ছে, আরেকবার ওদিকে। শুধু ওদের দুজনের কথাবার্তা শুনে যাচ্ছে। বাঁকা চোখে ফিরছে অয়নের দিকে। শালার সাহস কত, বলছে চশমিশকে তার বাসায় যেতে। কেন রে, তোর বাসায় কি আছে? ওখানে কেন যেতে হবে? ইচ্ছে তো করছে গরম কফিটা মাথায় ঢেলে দিতে।
শাল হাদারাম। অন এদিকে ফিরে জিজ্ঞেস করলো, তুমি আর নিঝুম কি সেম ক্লাসে? না, আমি ওর সিনিয়র। থার্ড ইয়ার? এই আমিও তো থার্ড ইয়ারে আছি। না, আমি ফাইনাল ইয়ার। ও, এ তো খুব সিনিয়র। বাহ নিঝুম, এই কাজটা দারুণ করেছো। তা অয়ন, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না না, এমন কেউ নেই। ও আচ্ছা। বলে শান্ত হাসলো, অথচ পিড় করে বলল, নেই মানে 100টা আছে, কিন্তু এখন তা বলবে না। জানি তো, মেয়ে পড়াতে এসেছো না, এখন এসব বললে কি প্রেম হবে নাকি? আর এই চশমিশও কি বসে বসে এভাবে কথা গিলছে? আমি আসলে তেমন কাউকে পাইনি। কেমন মেয়ে পছন্দ আপনার অয়ন? তোমার মতো। শান্ত বিষম খেয়ে গেল, নিজম হক চুকিয়ে গেল। আরে আরে অশান্ত, ঠিক আছেন তো আপনি? শান্ত মাথা নাড়ল, পরিস্থিতি সহজ হচ্ছে। অয়ন সাহেব বিশাল এক গল্প বলা শুরু করেছে। আশ্চর্য, এই ছেলে এত কথা বলে কি করে? নিজমকে দেখেও মনে হচ্ছে সে বিরক্ত হয়ে যাচ্ছে। এই মেয়ে নিজে এত কথা বলে, এত বাচাল। সে যদি বিরক্ত হয়ে যায় তবে বুঝতে ছেলেটা নিদারুণ বকবক করতে পারে। শান্ত এক কাপ কফি শেষ করে দ্বিতীয় কাপ কফি নিয়ে নিল। অনেক গল্প বলা তখনও শেষ হয়নি। শান্ত মলিন দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। একটা ব্যাপার এতক্ষণে লক্ষ্য করলো, ছেলেটা কথা বলার মাঝে মাঝে নিজমের হাত ধরার চেষ্টা করছে। ঘটনাটি এই নিয়ে দুবার ঘটলো। চশমিশ টের পেয়েছে কিনা বোঝা গেল না, কিন্তু শান্তর শরীরে ঝাঁকুনি আবার শুরু হলো। কফির কাপটা ইচ্ছে করে চশমিশের হাতের উপর রাখলো, মুখে হাত দিয়ে আবার কাণ্ড দেখছে। যদি ছেলেটা এবার হাত বাড়ে তবে আছে শেষ। শান্তর চোখ এদিক থেকে ওদিক হচ্ছে। এবারও হাতটা এসে পৌঁছালো চশমিশের কাছে। শান্ত বাঁকা হাসলো, হঠাৎ চেঁচিয়ে উঠে পড়ল, এই চশমিশ, তোমার হাতে মাকড়সা! নিজম ভয়ে আটকে উঠল, হাত ছোড়াছুড়ি করছে। এক পর্যায়ে কফির কাপটা উল্টে গেল। শান্ত বুদ্ধি করে দাঁড়ালো, গরম কফি গিয়ে পড়লো অয়নের হাতে। চেঁচিয়ে উঠল সে। নিজম হতভম্ব। শান্ত কোনো মতে মুখ টিপে আছে। সিরিয়াস বিষয়ে হাসা তার স্বভাব হলেও এখন কোনোভাবেই হাসা যাবে না। বেশ হয়েছে। আরও 12 চশমিশের দিকে হাত। রাস্তার একপাশে নিজম হাঁটছে, তার পাশে পাশে হাঁটছে শান্ত। খুব ধীর গতিতে পা বাড়াচ্ছে দুজন। নিজমের মনটা বেজে খারাপ। ইস, তার জন্য ছেলেটার হাত পুড়ে গেল। শান্ত আর চোখে ফিরছে। বুঝলেন অশান্ত, খুব খারাপ লাগছে। কেন লাগছে? আমার জন্য অয়নের হাতটা পুড়ে গেল। আরে তুমি এখনো এসব নিয়ে ভাবছো? ওটা একটা অ্যাক্সিডেন্ট। তাকে একা রেখে আসা উচিত হয়নি। তো কি এতটুকুর জন্য কি হসপিটালে নিয়ে যেতাম? গেলে ভালোই হতো। যে ছিচকাতুনি ছেলে, একটু গরম কফি তো পড়েছে, এত চেঁচানোর কি আছে? আপনার হাত তো আর পুড়েনি, তাই এমন বলছেন। বলেছে তোমায় নিজে রেঁধে খাই। আর আমার রান্না কেমন হয় জানো? থাক, তার কিভাবে জানবে? তবে হরফ করে বলতে পারি, তোমার চেয়ে ভালোই হয়। আপনি বাঁধতেও জানেন নাকি? সন্দেহ আছে? না, নেই। তবে আমায় একটা সত্যি কথা বলুন তো অশান্ত। আচ্ছা, এত করে যখন বলছো মিথ্যেই বলবো। বলো কি? মাকড়সা কি সত্যিই ছিল? আরে অবশ্যই ছিল। এত বড় মাকড়সা ছিল, বেচারা তোমার চিৎকার শুনে ভয়ে পালিয়েছে। অশান্ত, আচ্ছা, ছেলেটিকে পছন্দ করো নাকি? পছন্দ হবার মতো, কিন্তু আমার চলবে না। কেন চলবে না? ভালোই তো হবে। দুজনে চশমা পরে, চশমা চশমিশ কাপল হবে, মানে জোড়া চশমা। তোমাদের ছেলে মেয়ে হবে, তারাও জোড়া চশমা পরবে। এরপর নাতি, তাদের পুতি, বাহ, জোড়া চশমার ফ্যাক্টরি হয়ে যাবে। এই থামুন তো, আমার 6 ফুট ছেলে লাগবে, এছাড়া চলবে না। হ্যাঁ, নিজে 3 ফুটের বাচ্চা হয়ে 6 ফুটের ছেলে খুঁজো কোন আক্কেলে? আপনি নিজে একটা বেকল। এই আপনি জানেন আমি কত ফুট? কত? 4 ফুটের গন্ডি পেরিয়েছো এখনো? আমি 5 ফুট, বুঝলে? কোন দিক দিয়ে? তুমি তো এতটুকু পুঁটি মাছ। তো আপনি কি পাঙ্গাস মাছ নাকি? না, আমার রুই মাছ পছন্দ। আপনি নিজে কত ফুট? এত দেমাগ দেখান কিসের? 6 ফুট আমি। চিনো তো সংখ্যা? 6, ওই 6 ফুট। কোন দিক থেকে 6 ফুট আপনি? 5 ফুটের বাচ্চা আর কি বুঝবে 6 ফুটের কেরামতি। ছাড়ুন তো, আপনি 6 ফুট হন কি 10 ফুট, আমার তাতে কি? আমি আপনার দিকে ফিরেও তাকাচ্ছি না। নিজম যেতে নিল, হুট করে শান্ত তার বাহু আঁকড়ে ধরে আটকে দিল। তার দিকে ফিরেই পড়ল। কেন তাকাবে না? শান্তের এমন সিরিয়াসনেস দেখে নিজম খানিকটা অবাক হলো। বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সে। খানিকটা হতভম্ব গলায় পড়ল, ওই আমি তো একটু মজা করেই বলেছি। শান্ত হাত ছেড়ে দিয়ে পড়ল,
ও আচ্ছা। নিজম অস্বস্তি বোধ করলো। শান্তর এমন হাব ভাব তাকে বড় ভাবনায় ফেলে দিচ্ছে। পা বাড়ালো সামনের দিকে। শান্ত দুহাত প্যান্টের পকেটে গুজিয়ে দিয়ে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ চশমিশ? হ্যাঁ, আমার জন্য রান্না করবে, আমায় খাইয়ে দেবে, জামা কাপড়গুলো ধুয়ে দেবে, আর রাতে মশারি টাঙিয়ে দেবে, ব্যাস এতেই হবে। আমি বাসার কাজের ছেলের কথা বলিনি, জীবন সঙ্গীর কথা বলেছি। হ্যাঁ, আমি বুঝেছি। কি? তাহলে তুমি কি করবে তার জন্য? অবশ্যই আমি তাকে অনেক ভালোবাসবো। সে কি বাসবে না? বাসবে বলেই তো কাজগুলো করে দেবে। আসলে অশান্ত এই কাজগুলো করতে আমার মোটেও ভালো লাগে না, তাই যে আমায় ভালোবেসে আমার সাথে থাকবে তার এই কাজগুলো জানা অত্যন্ত জরুরি। অতঃপর অশান্ত মশাই শুকনো ঢোক গিলে পিছনের দিকে ফিরলেন, ভাবছে পা পিছিয়ে নেবে কিনা। অমনি নিজম তার হাত ধরে টেনে সামনের দিকে আনলো। যা, পিছনে ফিরা বোধহয় আর হচ্ছে না। কি করছেন কি? মাঝ রাস্তায় কেউ এভাবে দাঁড়িয়ে পড়ে? আর একটু হলেই তো ওই গাড়িটা এসে আপনাকে। বাকি কথা বলল না নিঝুম। শান্ত নিশ্চুপ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে চশমিশের দিকে। তার ভাবনা ভাবতে গিয়েই খেয়াল ছিল না তারা মাঝ রাস্তায় ছিল। নিঝুম তাকে ধরে রাস্তার কোণে দাঁড় করালো। হাঁপ ছেড়ে বাঁচলো সে। ফিরে তাকালো শান্তর দিকে। দুটো জ্ঞান না দিলে হচ্ছে না। কিন্তু অশান্ত তো ডুবে গেছে নিঝুমের চোখের মাঝে। তার বিষাক্ত আঁখি জোড়ার ভুবন ভোলানো মোহে বাধা পড়েছে সে। শান্ত এই দৃষ্টি যেন বড় চঞ্চল হয়ে উঠেছে। কার ভাবনায়? অশান্ত। চশমিশ কি সত্যি তবে অশান্ত চিন্তা করে? নিজম বকবক করে। শান্ত ঢোক গিলে চেয়ে আছে তার নয়নের মাঝে। হঠাৎ বলে উঠল, আর কখনো এমনটা করবে না। কি করব না? তবে কি আপনাকে ওই মাঝ রাস্তায় ফেলে চলে আসতাম, সেটা বলতে চাইছেন? বলছি তুমি আর কখনো চশমা ছাড়া আসবে না। কেন? চশমা ছাড়া তোমায় বাদর বাদর লাগে চশমিশ। ধুর, জানতো আপনি। কথাখানি বলে ওড়না পিছনে ফেলে হাঁটা ধরলো। কি না কি ভাবলো। আর অশান্ত কি বলো? ধ্যাত, চশমিশ ইদানিং তুই বেশি বেশি ভাবছিস। নিজম হাঁটা ধরলো। শান্ত দাঁড়িয়ে দেখছে। হঠাৎ খেয়াল করলো নিজমের ওড়নার শেষাংশ এসে আটকে গেছে তার ঘড়িতে। শান্ত হাত বাড়িয়ে দিল। চশমিশের পিছন পিছন পা মিলিয়ে হাঁটা ধরলো সেও। মুগ্ধ দৃষ্টিতে যে আছে এটা তো হবারই ছিল না। সে তো চলে যেতে চেয়েছিল, তবে বাধা পড়ল এ কোন বাঁধনে। হয়তো অশান্ত বুঝতে পেরেছে চশমিশকে ছেড়ে চলে যাওয়া তার পক্ষে সম্ভব না। এখন তার জন্য দরকার পড়লে হাত পুড়িয়ে রান্নাটাও তাকে করতে হবে। চশমিশ পিছন ফিরল। কিঞ্চিত হাওয়া দোল খেল তার চুল জুড়ে। অশান্ত মৃদু হেসে ফিরে আছে। কপাল কুচকাল। ওনা তো আটকে গেছে অশান্তর হাতঘড়ির সাথে। কি অদ্ভুত কাণ্ড। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।